প্রিয় দর্শক, জার্মান প্রবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের লাইভটা একটা বিশেষ লাইভ। আমরা সবাই তো কলকাতার বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিটা দেখেছি। আজকে আমাদের মূল গল্প আসলে বাড়িওয়ালিকে নিয়ে। তবে আমাদের সাথে একজন বাড়িওয়ালাও আছেন। মনে হয় ফ্ল্যাটওয়ালা বললেই বেশি ভালো হয়। আ আ আমরা আসলে আজকে আ বাড়ি কেনা নিয়ে বা ফ্ল্যাট কেনা নিয়ে কথা বলব। আমাদের সাথে উপস্থিত আছেন আজকে তানজিয়া ইসলাম, আমাদের বাংলাদেশ স্টুডেন্টস অ্যালামনি অ্যাসোসিয়েশন ইন জার্মানি এই গ্রুপের অন্যতম কর্ণধার। উনি একজন নিজে স্থপতি, বার্লিনের পাশেই থাকেন। আম তিনি সম্প্রতি তারা একটা বাড়ি কিনেছেন এখানে। আ সেটা নিয়ে তারা কথা বলবেন। আর আমাদের সাথে আছেন সুমন ভাই, আমার ক্লোজ বড় ভাই, বার্লিনেই থাকেন। একটা ব্যাংকে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তিনি সম্প্রতি একটা ফ্ল্যাট কিনেছেন। তাদের কাছ থেকে দুজনের কাছ থেকে আমরা আসলে জানতে চাইবো যে আম ফ্ল্যাট কেনার ক্ষেত্রে, বাড়ি কেনার ক্ষেত্রে কি ধরনের obstacles আমাদের ফেস করতে হয়? কিভাবে শুরুটা করতে হয়? কাদের উচিত বাড়ি কেনার কথা চিন্তা করা? তারপরে ব্যাংক লোনের একটা বড় ব্যাপার থাকে। তারপর কন্ট্রাক্ট করার ক্ষেত্রে যখন আমরা বাড়িটা কিনতে যাব, কন্ট্রাক্ট করার ক্ষেত্রে কি ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে? কারণ আমরা জার্মানি হচ্ছে চুক্তির দেশ। যেকোনো একটা কন্ট্রাক্ট যেকোনো একটা প্রতিষ্ঠানের সাথে করতে গিয়ে আমরা ধরা খাইনি এমন মানুষ খুব কম। ইনফরমেশন আম ঘাটতির কারণে, তথ্য ঘাটতির কারণে। তো আমরা চেষ্টা করব একটা কমপ্লিট প্যাকেজের মতো করে ইনফরমেশন গুলো প্রোভাইড করার। কারণ আমি নিজে হয়তো একদিন আম আরো একটু বড় হলে হয়তো একদিন একটা বাড়ি কিনবো বা ফ্ল্যাট কিনবো। একটা মনের ভিতরে হয়তো একটা আশা থাকে। তো আমরা চেষ্টা করব যে আমি একজন আম আম আমার দরকার এই দৃষ্টিকোণ থেকে আমি প্রশ্নগুলো করার চেষ্টা করব যাতে করে সাধারণ দর্শক যারা আছেন আপনারাও যাতে পরিপূর্ণ ইনফরমেশন গুলো পান। আ আ তানজি আপু আম হ্যাঁ, তানজি আপু চলে আসছে আমাদের মধ্যে। আমি সুমন ভাইকে দিয়ে শুরু করতে চাই যেহেতু আমরা শুরু করে ফেলছি অলরেডি। সুমন ভাই আপনি আমাকে একটু বলবেন যে আম এখানে যারা স্টুডেন্ট অবস্থায় আসে বা যেকোনো অবস্থায় যারাই আসে জার্মানিতে, সবার তো একটা সময় একটা লক্ষ্য থাকে যে নিজের একটা থাকার একটা জায়গা হবে। ঠিক কখন আমরা যারা স্টুডেন্ট বিশেষ করে ছিলাম একসময় বা এখন চাকরিতে আছি বা যারা এখন স্টুডেন্টশিপ শেষ করে চাকরিতে যাবে বা ঠিক কখন বাড়ি কেনার কথা চিন্তা করা উচিত একজন একজন ব্যক্তির জার্মানিতে? ক্যারিয়ারের কোন আহ পর্যায়ে বাড়ি কেনার কথা চিন্তা করা উচিত? এটা ওকে, আমার ধন্যবাদ প্রশ্ন। হিমন প্রশ্ন করার জন্য। আমার কাছে মনে হয় যে বাড়ি কেনা যেহেতু একটা বিশাল অঙ্কের টাকার ব্যাপার, সো বাড়ি কেনার চিন্তা মানুষের তখনই আসে, বেসিক্যালি আমার তখনই আসছে যখন আমার একটা ফুল টাইম জব আছে এবং অলরেডি আমি কয়েক বছর জবটা করছি। তো আমি যখন পড়াশোনা শেষ করার পর যখন জবে জয়েন করলাম, পার্মানেন্ট জবে, তো জবে জয়েন করার পর থেকে আমার ব্যাক মাইন্ডে একটা ইন্টেনশন ছিল যে বাড়ি কিনবো বা অ্যাপার্টমেন্ট কিনবো। তো তখন যদিও আমার এনাফ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল না, কিন্তু তারপরও আমি দেখা গেছে জাস্ট জানার জন্য, কারেন্ট মার্কেটটা জানার জন্য বা বোঝার জন্য বা প্রাইস গুলা ব্যাপারে একটু একটা আইডিয়া নেওয়ার জন্য আমি তখন মাঝে মাঝে অনলাইনে ঢুকতাম যে প্রাইস গুলা কেমন, যেন আমার একটা আইডিয়া থাকে, ফিউচারের জন্য প্ল্যান করতে পারি। তো তখন থেকে আলটিমেটলি আমার দেখা শুরু, জবের শুরু থেকে। তো কিন্তু তখন আমি একটু রিসার্চ করলাম, পড়লাম এবং তখন দেখলাম যে আসলে এই বাড়ি কেনার জন্য একটা নিজস্ব একটা ক্যাপিটাল থাকাটা ইম্পর্টেন্ট। তো তখন আমি চিন্তা করলাম আমার আমার তো কোনো ক্যাপিটাল নাই, সো আমি শুধু এখন দেখতেই পারবো, কেনাটা সম্ভব না। তো যার জন্য আমি তখন থেকে শুরু করলাম যে আমি কিছু টাকা জমাই। তো দেন আমি কিছু টাকা জমানোর পর আরো কয়েক বছর ওয়েট করছি, ওয়েট করার পর দেন ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে এখন একটা বাড়ি অ্যাপার্টমেন্ট কিনা যায়। তো আমার কাছে মনে হয় এটা সবার ক্ষেত্রে হয়তোবা প্রযোজ্য। হিমন্ত, তুমি মিউট করা। তার মানে হচ্ছে সরি পায়ের তলায় যখন আসলে একটু মাটি থাকবে অর্থাৎ কিছু টাকা পয়সার ব্যবস্থা থাকবে, ব্যাংকে ব্যাংকে আমার কিছু জমানো টাকা থাকবে বা লোন নেওয়ার মতো অ্যাবিলিটি থাকবে, ঠিক তখনই আসলে বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা চিন্তা করা উচিত। আচ্ছা, আমি যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, ঠিক কি ক্রাইটেরিয়া কি আপনি ইম্পোর্টেন্ট মনে করেন একটা অ্যাপার্টমেন্ট বা একটা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে? যে এই জিনিস আমার থাকা লাগবে অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে, এই জিনিস সার্চ করার সময় আরকি? হুম। আসলে আমি নিজে কিছু প্রশ্ন তৈরি করছিলাম যে ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি আমার সার্চিং ক্রাইটেরিয়া আমি ফিক্স করছি। যেমন কতটুক স্পেস আমার দরকার একটা বাসার জন্য, আমার কি একটা গার্ডেন দরকার নাকি একটা ব্যালকনি আমার জন্য এনাফ। সো এরকম কিছু জিনিস থাকে যেগুলা পার্সন টু পার্সন ভ্যারি করে।
সো আমাদের বেসিক্যালি ফার্স্ট প্রায়োরিটি ছিল একটা বাড়ি চুজ করব যেটা খুব বেশি পুরাতন হবে না, মানে নতুন, যত নতুন তত আর কি ভালো। এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি। দেন প্রায়োরিটি ছিল বাসার সাইজটা। যেমন জার্মানিতে এমন হয় যে দেখা গেছে যদি একটা বাসা হয়তো 100 স্কোয়ার মিটার বা 80 স্কোয়ার মিটার, বাট দেখা যায় লিভিং রুমটাই পুরাটা স্পেস দিয়ে দিছে, বেডরুম বা গেস্ট রুম ওগুলা খুবই ছোট ছোট, বা টয়লেট কিচেন ওগুলো খুবই ছোট ছোট। সো সেটাও আমার একটা ক্রাইটেরিয়া ছিল, যেন সবগুলা রুম যেন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের থাকে, কোনোটা যেন একটু বেশি বড়, কোনোটা যেন একটু বেশি ছোট, এরকম না হয়। তো আর একটা বাড়ি যেহেতু মানুষ কিনে সারা জীবনের জন্য, আমি চাইলেই 1 বছর 2 বছর বা 5 বছর পর আর চেঞ্জ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে ব্যালকনিটাও আমাদের লিস্টে ছিল। আর শহর থেকে নতুন বাড়ি কেনার জন্য বা বাজেট ম্যাচিং বাড়ি অ্যাপার্টমেন্ট কেনার জন্য সবসময় যে শহরে পাওয়া যায় সেটাও না। সেক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স ছিল যে আমরা এর বাহিরে যাব না। তো সেই ক্ষেত্রে লোকেশনটা আমাদের ক্রাইটেরিয়াতে ছিল। সো বেসিক্যালি এগুলাই ছিল আমার লিস্টে। আর আরেকটা ছিল, সেটা হচ্ছে যদি কালে খুব 5-6 তলা কোনো বাড়ি হয় বা এর থেকে বেশি, সেই ক্ষেত্রে লিফটটা থাকতে হবে ফর এক্সাম্পল। তো এরকম কিছু ক্রাইটেরিয়া ছিল, ওগুলা ফিল্টার করে আমি তখন সার্চ করতাম আর কি। ওকে। তানজি আপু, আপনি আপনি বলবেন এবার। আপনার কাছে জানতে চাইবো যে আপনারা বাড়ি কেনার ক্ষেত্রে নিশ্চয়ই ব্যাপক একটা রিসার্চ করতে হয়েছে, অনেক খোঁজাখুঁজির ব্যাপার থাকে। এই খোঁজাখুঁজি করতে গিয়ে বা এই করতে গিয়ে আপনি জার্মানিতে এই হাউজিং মার্কেটটা কেমন দেখবেন? আচ্ছা, ফার্স্টে আমি একটু ওই সুমন ভাইয়ের সাথে কিছু ওভারল্যাপ করি, যে এই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাডেড ক্রাইটেরিয়া ছিল এবং তারপরে আমি হচ্ছে খোঁজা শুরু করি। তো প্রথম ফ্যাক্টর ছিল হচ্ছে যে অনেকেই দেখা গেছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মতো অনেক সময় প্রশ্ন করতো যে আমি এরকম জার্মানিতে বাড়ি কিনতে চাই বা আমি জার্মানিতে প্রপার্টিতে ইনভেস্ট করতে চাই, তো তাতে আর কি আমার বেনিফিট কি। তো দেখা গেছে যে অফকোর্স মাইগ্রেন্ট ব্যাকগ্রাউন্ডে হচ্ছে প্রথম প্রশ্ন আসছে যে এটাই আমার কোনো ভিসার কোনো বেনিফিট হবে কিনা। আজকে আমি অনেক ইনভেস্ট করে একটা বাড়ি মানে একটা কিছু কিনলাম, প্রপার্টিতে ইনভেস্ট করলাম এবং আমাকে হচ্ছে হয়তো 2 বছর পর চলে যেতে হলো, তাহলে আমার প্রপার্টি কি হবে। তো এই মানে আমি অন্তত খুঁজে যে লেভেলে আর কি পেয়েছি, উত্তর পেয়েছি, তাতে হচ্ছে যে আসলে প্রপার্টি থাকুক আর না থাকুক এটার সাথে ভিসা বা মানে এখানে থাকার আসলে কোনো কানেকশন নাই। হ্যাঁ, মানে আমি যদি এখান থেকে চলেও যাই তাও মানে প্রপার্টিটা আমার নামে থাকবে, কিন্তু আমি আসলে প্রপার্টির মানে কথা বলে হচ্ছে আমি এখানে ফেরত আসতে পারবো বা এরকম কিছু না। তো সেই কারণে হচ্ছে আমি অনেক আগে থেকে হয়তো প্রপার্টি মার্কেটটা দিকে নজর রেখেছি, কিন্তু আমি তখনই হচ্ছে প্রপার্টিতে ইনভেস্ট করার প্ল্যান করছি যখন হচ্ছে আমার পার্মানেন্ট রেসিডেন্সি বা নিদারলাসুং এরলাবনিসটা হয়ে গেছে। কারণ আমি চাচ্ছিলাম যে আমি একটা যে কোনো জায়গায় যে ইনভেস্ট করব, ইনভেস্ট করার আগে হচ্ছে আমার নিজের স্টেবিলিটিটা আছে কিনা, আমি কি এই দেশে থাকছি কি থাকছি না। তো এটা একটা প্রায়োরিটি ছিল। তারপরে হচ্ছে যে অফকোর্স দেখলে তো অনেক কিছু ভালো লাগে, কিন্তু সেখানে যেমন আমার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল হচ্ছে যে বাজেট, যে আমার বাজেটের উপর ভিত্তি করে এবং আমার যেসব জায়গায় হচ্ছে যাতায়াত এবং কাজের সুবিধা সেটার উপর বেস করে আমি আসলে কোন এলাকায় কিনলে আমার আয় ক্ষমতার মধ্যেও হয়, আবার মানে ক্রয় ক্ষমতার মধ্যেও হয়, আবার আমি হচ্ছে ইজিলি হচ্ছে সব জায়গায় যেতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো এই ক্রাইটেরিয়াস গুলা ছিল হচ্ছে আমার ক্রাইটেরিয়া। আর তারপরে হচ্ছে নতুন বাড়ি কি পুরান বাড়ি, এই ব্যাপারটাও আসলে আমার চলে এসেছিল হচ্ছে আমার ডিমান্ডের উপরে, যে আমার জায়গার সাইজটা কতটুক দরকার এবং সেই সাথে হচ্ছে আমি কতটুক বাজেটের মধ্যে কিনতে চাচ্ছি এবং কোন এলাকায় কিনতে চাচ্ছি। তো এখানে একটা মানে ডয়েচে একটা টার্ম আছে যেটা হচ্ছে যে কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে হচ্ছে সব সময় 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করে জার্মানরা, এবং সবসময় প্রপার্টি মার্কেটে সবসময় সবাই এই ওয়ার্ডটাই হচ্ছে বারবার মানে রিপিট করে, 3টা ক্রাইটেরিয়া যে কোনো প্রপার্টি কেনার জন্য, যেটা হচ্ছে লাগা লাগা লাগা। তার মানে হচ্ছে
বেসিক্যালি একটা ওয়ার্ড বাট ৩ বার বলা হচ্ছে। এটা জার্মান কালচারে খুবই ওয়েল নোন একটা ওয়ার্ড। সেটা হচ্ছে যে কোন লোকেশন, লোকেশন, লোকেশন। মানে প্রপার্টি ছোট হোক, বড় হোক, যাই হোক, লোকেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং লোকেশনের উপরে ডিপেন্ড করে যে আমি আশেপাশে কি অ্যাক্সেস পাচ্ছি, আমার প্রপার্টির প্রাইসটা কতটুকু ভ্যারি করতেছে, বা ফিউচারে যদি কখনো আমি সেল করার কথা চিন্তা করি তাহলে সেই সেলিং প্রাইসটা কি হবে। তো এই ক্রাইটেরিয়াগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আমার আসলে ঘরবাড়ি কেনার প্ল্যানিংটা শুরু হয়। এবং সেই সাথে হচ্ছে দেখা গেছে যে প্রপার্টি সার্চটা, যে আমি আসলে কোথায় দেখব এবং কার কাছে। তো অনেকে মুখ থেকে মুখে কথাটা প্রচলিত আছে যে যেটা কিনা হচ্ছে আমাদের জন্য সাধারণত সম্ভব হয়ে ওঠে না, কারণ মুখ থেকে মুখের জন্য হচ্ছে আসলে লোকাল মানুষজনের সাথে অনেক বেশি কন্ট্যাক্ট থাকা দরকার হয়, যে যারা কিনা জানে যে অমুকে একটা বাড়ি বিক্রির কথা চিন্তা করছে, তো তাকে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি বিক্রি করবে, তাহলে কত। তো এই রকম ফ্যাক্টরস গুলা থেকে আসলে শুরু হয়, কিন্তু অনেক কিছু দেখা যায় যে থাকে, কিন্তু আমাদের কাছে তথ্য না থাকার কারণে হচ্ছে হয় না। তারপরও ইন জেনারেল এখন হচ্ছে জার্মান প্রপার্টি মার্কেটের যে অবস্থা, তাতে বলা যায় যে হচ্ছে যত বাড়ি বিক্রি হয় তার ৯৫ থেকে ৯৮% বাড়ির এনলিস্টমেন্টটা আসলে অনলাইনে পাওয়া যায়। একটু কেয়ারফুলি খুঁজলে পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে নক দিলে সেটা উত্তরও পাওয়া যায়। তো এইভাবেই আসলে খোঁজাটা শুরু। সো হিমন, তোমার এর সাথে কোনো অ্যাডিটিভ প্রশ্ন আছে কিনা? এই যে বাড়ি কেনার জন্য যখন আপনি খোঁজাটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনার যে নিজের ব্যাপারে যে একটা ফিনান্সিয়াল চেকস থাকবে, যে আমার এরকম একটা অ্যাবিলিটি আছে, তারপরে আমি তাহলে খুঁজতে পারি। ঠিক ঠিক কি চেক আমার পার্সোনাল জিনিসগুলো দেখা দরকার, কি জিনিসগুলো খেয়াল রাখা দরকার যে আমার এখন খোঁজা উচিত, বা আমার এখন এলিজিবল নই, সেটা কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি এটা একটু সুমন ভাইকে দেই এবং সুমন ভাইয়ের ক্রাইটেরিয়ার পরে আমি জিনিসটা কন্টিনিউ করি, না সুমন ভাই? ওকে, আলটিমেটলি এটা পার্শিয়ালি অলরেডি বলা হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, যেমন ফাইন্যান্সিয়াল এবিলিটি, সেটা আমি প্রথমে বলেছিলাম। তারপরে তানজি আপু বললো অবশ্যই আমি এখানে থাকবো কিনা, আমি লং টাইম এখানে জার্মানিতে স্টে করবো কিনা, বা আমার ভিসার ক্যাটাগরি। তো আলটিমেটলি তো এই জিনিসগুলা, তারপরে কোন লোকেশনে আমি থাকতে চাই, এবং কারণ একটা বাড়ি, আমি শুরুতে বলছি যে একটা বাড়ি মানুষ কিনে সারা জীবনের জন্য। তো সেই ক্ষেত্রে আমাকে মেন্টালি একটা ডিসিশন নিতে হবে, ওকে এই লোকেশনটা আমি বাড়ি কিনতেছি কারণ এই লোকেশনটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো আলটিমেটলি এই জিনিসগুলাই মনে হয় মোরলেস। শোন ভাই, আমি আরো জানতে চাচ্ছি যে ফিনান্সিয়াল কি ব্যাপার দেখা দরকার। ধরেন যে আপনি তো লোকেশন ওগুলো তো ইম্পর্টেন্টই। ফিনান্সিয়াল ক্ষেত্রে যেমন ধরেন আমার কাছে ধরেন ৪,০০০ ইউরো আছে, তাতে কি আমি বাড়ি কেনার কথা চিন্তা করতে পারি, নাকি আমার কাছে একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হবে, যেটা নিয়ে যেটা ব্যাকগ্রাউন্ডের যেটা একটা গ্রাউন্ড, একটা বেসিস, যে আমি এটার উপর বেস করে এখন শুরু করতে পারি বা ব্যাংকের কাছে যেতে পারি, সেটার কোনো সুনির্দিষ্ট অ্যামাউন্ট এরকম আছে যে এত টাকা থাকা উচিত আমার কাছে? ওরকম আমার জানা মতে, ওরকম তানজাপা আমাকে কারেক্ট করেন যদি আমি কোনো কিছু মিস করি বা ফলস বলি। তো আমার জানা মতে ওরকম কোনো ডিফাইন্ড কোনো অ্যামাউন্ট নাই যে তোমাকে ঠিক এত টাকাই নিয়ে মাঠে নামতে হবে বাড়ি কেনার জন্য। তবে ব্যাংক প্রিফার করে যত বেশি নিজস্ব ক্যাপিটাল জমানো আছে, এটা ব্যাংক প্রিফার করে, কারণ তাহলে হচ্ছে ব্যাংক তোমাকে রিস্ক ফ্রি ক্যান্ডিডেট হিসেবে কাউন্ট করে, যার যত জমানো টাকা আছে। আর যার যত জমানো টাকা কম, তো এটা ব্যাংকের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। ফর এক্সাম্পল, এই জন্য ব্যাংক প্রিফার করে লোন দেওয়ার ক্ষেত্রে যার যত বেশি জমানো টাকা, ব্যাংক তত তাকে বেশি প্রিফার করে লোনটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে হয়তো বা সে সুদের দিক দিয়েও ভালো একটা অফার পাইতে পারে। তবে ওরকম ফিক্সড কোনো অ্যামাউন্ট নাই। তবে অলিখিত একটা ব্যাপার আছে, এখানে নিয়ম আছে, সেটা হচ্ছে মূল বাড়ির প্রাইসের বাহিরে কিছু এডিশনাল কস্ট আছে, যেমন ব্রোকার কস্ট, তারপরে নোটারি কস্ট, তারপর হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রি অফিসের কস্ট। তো নর্মালি হচ্ছে মোস্ট অফ দা ব্যাংক এগুলো এই কস্ট গুলা বিয়ার করে না, এটা নিজেকে বিয়ার করতে হয় টোটালটাই, ওই এডিশনাল কস্ট গুলা। তবে এই ক্ষেত্রে আমি নিজে রিসার্চ করছি, কিছু কিছু ব্যাংক আছে, সব ব্যাংক না, সেক্ষেত্রে তারা নাকি সেটা ওভারটেক করে। শোন ভাই, আমরা ব্যাংক লোনের ব্যাপারে পরে একটু ডিটেলসে আসবো, ওটা আরো একটা বড় একটা পয়েন্ট, দুইজনের কাছ থেকে আমরা সেটা শুনতে চাবো। কিন্তু তানজি আপনি একটু বলবেন যে এই শুরু করার সময় ঠিক কি
কি কি ব্যাপার থাকা দরকার, নিজের ব্যাপারে চেক করা দরকার শুরু করার সময়? ওইটাই যে সুমন ভাইয়ের ওটাতেই একটা মানে নাম্বার আমি বলি, আমি বেসিক্যালি এগ্রি করি যে যেটা হচ্ছে যে টাকাটা যে আমি কতটুক নিয়ে এই করতেছি। তো এই যে আদার এডিশনাল কস্ট, এটাকে আমরা নেবেন কস্টেন বলি। তো এই নেবেন কস্টেনটা আমি ক্যালকুলেট করি হচ্ছে ডিপেন্ড করে অফকোর্স স্টেট টু স্টেট ভ্যারি করে জার্মানির, কিন্তু জার্মানি যেমন বার্লিন হচ্ছে বার্লিন বা ব্র্যান্ডেনবুর্গে নেবেন কস্টেনটা সবকিছু মিলায় হচ্ছে সর্বোচ্চ জার্মানির। এর চাইতে উপরে আসলে নেবেন কস্টেন আর কোনো স্টেটে নাই। এই সিমিলার ক্যাটাগরির আছে, যেমন ফ্র্যাঙ্কফুর্ট, মিউনিক, এই সব দিকে হচ্ছে এই সিমিলার ক্যালকুলেশন, অথবা এর চাইতে কম আছে। মানে পপুলার স্টেট গুলাতে আসলে এর চাইতে কম না, বাদেন ভুটেনবার্গেও কম না, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো 1-2% কম হতে পারে। তো টোটাল পারচেস প্রাইসের হচ্ছে মানে যেটা দাম পড়ে সেটা 15% কারো থাকলে, তার মানে হচ্ছে একটা প্রপার্টির দাম যদি 1 লাখ পড়ে, তাহলে কারো কাছে যদি 15,000 টাকা থাকে মিনিমাম, আমার মনে হয় যে সেইটা নিয়ে আসলে শুরু করা উচিত। কারণ তাহলে যেটা হয় যে সবচাইতে সহজ শর্তে এবং সবচাইতে লো ইন্টারেস্ট রেটে হচ্ছে ব্যাংক লোনটা পাওয়া যায়। এবং এর চাইতে বেশি বা কমে গেলে তখন আমি ফিগার্সগুলো আমি এর পরে ডিটেলে বলবো, কিন্তু তখন দেখা যায় যে আসলে কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। তো আমার কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে যে কারো 1 লাখ টাকার যদি বাড়ি সে কিনতে চায় বা একটা ফ্ল্যাট কিনতে চায়, তাহলে 1 লাখ টাকা আসলে টোটাল খরচ করবে 1,15,000 টাকা। এবং সেই 1,15,000 টাকার মধ্যে 15,000 টাকা নিজের থাকলে বাকি 1 লাখ টাকা সহজ শর্তে ব্যাংক থেকে লোন নেওয়া যাবে। এবং আমার রিকমেন্ডেশন থাকবে যে অন্তত এই টাকাটুক নিয়ে আসলে বাড়ি খোঁজা উচিত। আচ্ছা, না এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি দিলেন যে এই যে একটা একটা কনক্রিট ফিগার যে বললেন, এটা খুব আমি মনে করি যে এটা যারা দর্শক দেখতেছে তাদের খুব কাজে দেবে আর কি। আমি আরেকটা প্রশ্ন একটু দুজনকে করব এটাও, সেটা হচ্ছে যে আমি যখন শুরু করব বাড়ি কেনার কথা চিন্তা করি, আমার আসলে বাড়ি কেনার কথা চিন্তা করা উচিত নাকি ফ্ল্যাট কেনার কথা চিন্তা করা উচিত? কেন বাড়ি? আপনি যেমন তানজিয়া বাড়ি কিনছেন, আপনি বাড়ি কেন কিনলেন, কেন ফ্ল্যাট নয়? আর সোহন ভাই কেন ফ্ল্যাট কিনলেন? এই দুইটা প্রশ্ন দুজনকে আমি করবো। তানজিয়া বলেন আগে, আপনি যেহেতু বলতেছিলেন। আমাদের যেটা পয়েন্ট ছিল, আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার ছিল হচ্ছে লোকেশন। এটা বাড়িও হতে পারতো, ফ্ল্যাটও হতে পারতো। তো আমরা আসলে প্রথমে হচ্ছে ফ্ল্যাট খোঁজা শুরু করি, কারণ আমাদের টার্গেট ছিল হচ্ছে বার্লিনের সাউথ ওয়েস্ট পার্টে থাকার। কারণ আমাদের কাজের জন্য, আমার এবং আমার হাজবেন্ডের কাজের জন্য দেখা যায় যে আমাদের আইদার বার্লিন, পোটসদাম অথবা হচ্ছে মাগদেবুর্গ পর্যন্ত এরিয়ার মধ্যে যাওয়া আসা করতে হয়। তো সেই কারণে বার্লিনের সাউথ ওয়েস্টে থাকলে আমাদের হচ্ছে ট্রাভেল টাইমটা হচ্ছে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে কভার করে। কিন্তু বার্লিনের এই মুহূর্তে যে গ্রোথ আছে, অফকোর্স আমি রেফারেন্স দিচ্ছি মেনলি হচ্ছে বিআর এয়ারপোর্টটা ওপেন হওয়ার আগেরটা, ততদিন পর্যন্ত সাউথ ওয়েস্ট পার্টে আসলে বার্লিনের হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ প্রপার্টিস গুলা ছিল, সবচেয়ে দাম বেশি আর কি। তো তাতে করে দেখা গেছে যে আমাদের বাজেটের মধ্যে আমরা হচ্ছে কোনো অ্যাপার্টমেন্ট খুঁজে পাচ্ছিলাম না। আর বাড়ি তো দূরের কথা, কারণ বাড়িতে আসলে টাকাটা আরো বেশি পড়ে তুলনামূলকভাবে। যদি আমরা সাউথ ওয়েস্ট না হয়ে অন্য দিকে যেতাম, স্পেশালি হচ্ছে নর্থ ইস্টে, তাহলে আমার ধারণা যে নর্থ ইস্ট বা নর্থ ইস্ট বা না নর্থ ইস্টের দিকে, তাহলে দেখা যেত যে আমি হয়তো বা আমাদের ওই বাজেটের মধ্যে বাড়ি পেতাম, কিন্তু সেটা দিয়ে আমাদের মানে টার্গেট গুলা ফুলফিল হতো না। কারণ আমাদের তাহলে দেখা যেত অন্তত একজনের কাজের জায়গায় যেতে হচ্ছে কমিউটিং টাইম 1 ওয়ে 3 ঘন্টা লেগে যেত, যেটা আসলে প্রতিদিনের জন্য প্র্যাকটিক্যাল না। তো সেটার উপর বেস করে আমরা খুঁজতে গিয়ে দেখা গেল যে যেহেতু এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ কর্নার, তো ওখানে আমাদের বাজেটের মধ্যে আমরা হচ্ছে অ্যাপার্টমেন্ট বা বাড়ি কোনো কিছু এফোর্ড করতে পারিনি। এবং তারপরে দেখা গেছে যে আস্তে আস্তে আমরা হচ্ছে আরেকটু সাউথ
ওয়েস্টের দিকে মুভ করা শুরু করলাম খোঁজার জন্য, এবং সেখানে খোঁজার এক ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া ছিল হচ্ছে যে অফকোর্স ভালো এরিয়া প্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে সেটা যদি রোড নেটওয়ার্কটা ভালো থাকে, যে গাড়ি দিয়ে অ্যাক্সেস করা যায়, অথবা বেস্ট হয় হচ্ছে যদি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে হচ্ছে সহজে অ্যাক্সেস করা যায়। তো সেটার উপর বেস করে আসলে খোঁজা শুরু হয়েছিল, এবং সেভাবে মুভ করতে 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 দেখা গেল যে পাবলিক ট্রান্সপোর্ট এবং রোড নেটওয়ার্কে আমি হচ্ছে এমন একটা পজিশনে গিয়ে হচ্ছে আমাদের বাজেটের মধ্যে এমন একটা বাড়ি পেয়ে গেলাম, যে যেই বাড়িটা কিনা আমার মাগদেবুর্গ থেকে কমিউটিং টাইম 1 ঘন্টা, এবং বার্লিনের সাউথ ওয়েস্ট পার্ট থেকেও কমিউটিং টাইম হচ্ছে 1 ঘন্টা বা 55 মিনিট কখনো কখনো। তো সেটার উপর বেস করে হচ্ছে আসলে আমরা অ্যাপার্টমেন্ট থেকে বাড়িতে আবার সুইচ ব্যাক করি, কারণ আমরা আমাদের বাজেটের মধ্যে আমরা লোকেশন অনুযায়ী বাড়ি পাচ্ছিলাম। আপনি যেটা বলতেছেন লোকেশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ লোকেশনটা সত্যি ইম্পর্টেন্ট, এবং তার উপর বেস করে বাড়ি না ফ্ল্যাট। সুমন ভাই আপনি বলবেন আপনি কেন বাড়ি কিনলেন না, কেন ফ্ল্যাট কিনলেন? আমি যতদূর জানি যে আচ্ছা দামের ব্যাপারে যাব না, কি দাম দিয়ে কিনছেন সেটা একটা পার্সোনাল প্রশ্ন অবশ্যই, যদিও আমি জানি আপনি কত টাকা দিয়ে কিনছেন, কিন্তু আমি যেটা জানতে চাইবো যে আপনি, আমি যতদূর জানি ওই টাকা দিয়ে আপনি একটা বাড়িও কিনতে পারতেন, কিন্তু ফ্ল্যাটই কিনলেন কেন? ওকে, আমার ফার্স্ট পয়েন্ট ছিল যখন আমি ফ্ল্যাট কেনার জন্য প্ল্যান করি, কোনটাতে আমার পার্সোনাল ইনভলভমেন্ট কম। তার মানে হচ্ছে আমার নিজেকে মানে মেইনটেনেন্সের জন্য বা ম্যানেজমেন্টের জন্য আমার নিজেকে সময় কম দিতে হবে কোনটাতে। এটা ছিল আমার একটা বড় পয়েন্ট। তো সেটা আমি নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমি যদি বাড়ি কিনি তাহলে পুরো বাড়িটাই যেরকম আমার ওরকম পুরো রেসপন্সিবিলিটিটা আমার। তো যেমন ওখানে গার্ডেন অবশ্যই থাকবে, গার্ডেন মেইনটেনেন্স করা, পুরা বাড়ির মেইনটেনেন্স, তারপরে ইন্স্যুরেন্সের এইগুলা যত মোট কথা টোটাল মেইনটেনেন্সের, তারপর হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল মেইনটেনেন্স, আজ এক কথা হচ্ছে সবকিছু হচ্ছে টোটালি আমার উপর। তো এবং আমার কাছে মনে হয়েছে যে ওই জিনিসটা আসলে আমার জন্য একটু মানে আমি ওটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে ওকে ফাইন আমি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, কারণ অ্যাপার্টমেন্টে হচ্ছে তোমার আমার নিজের পার্সোনাল রেসপন্সিবিলিটি শুধু আমার বাসার ভিতরটাই, 4 দেয়ালের ভিতরে যে স্পেসটুক ওইটাতে আমি কিছু করলে ওইটাতে আমি রেসপন্সিবল করার জন্য। বাট আদার যে আনুষঙ্গিক কিছু আছে যেমন ইন্স্যুরেন্স, তারপরে ওয়েস্ট ডিসপোজাল, তারপর হচ্ছে লিফটের কোনো কিছু মেরামত বা সিঁড়ির কোনো কিছু হইলে মানে আমার বাসার বাহিরের যে মেইনটেনেন্স গুলো আছে ওই সবগুলাই আমার একা রেসপন্সিবল না, ওইটার জন্য আলাদা ফার্বাল্টুং আছে, এটা তারা মেনটেন করে। এবং যদি কখনো কোনো রেনোভেশনের প্রয়োজন হয় আমার বাসার বাহিরে, যেমন সিঁড়ি, লিফট বা ছাদ যেগুলা কমন এরিয়া, তো সেক্ষেত্রে হইতেছে সব বাড়িওয়ালারা কন্ট্রিবিউট করে। সেটার জন্য আমরা সবাই মান্থলি একটা হাউস গিল্ড নামে একটা টার্ম আছে সেটা দিই। তো এক কথায় বলতে গেলে আমি একটু নিজে একটু ঝামেলা কম নেওয়ার জন্য হ্যাঁ বেসিক্যালি আমি অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, কারণ একটা বাড়ি কেনা মানে নিজের সবকিছু, যত প্রবলেম ওই বাড়ির সবকিছু নিজেদের টেক কেয়ার করতে হবে সবকিছু। আর ফ্ল্যাটের ক্ষেত্রে সেটা হয়তো শেয়ারিং এর ব্যাপার থাকে বা একটা অন্য একটা থার্ড পার্টি পুরোটা টেক কেয়ার করে, এটা হ্যাঁ একটা ভালো। কারণ এখন যেমন শুধু হয়তো আমার উইকলি একবার শুধু আমার বাসা ক্লিনিং এর ব্যাপারটা মাথায় থাকে ফর এক্সাম্পল, কিন্তু তখন আমার উইকলি শুধু বাসা না, আমার বাসার বাহিরে আমার গার্ডেন সবকিছু আমাকে ক্লিনিং এর জন্য একটা। আচ্ছা আমরা ব্যাংক লোনের ব্যাপারে একটু পরে শুরু করবো, তার আগে আমরা একটু শর্ট করে জেনে নিতে চাই যে আপনি তো স্টুডেন্ট ছিলেন, তানজি আপু স্টুডেন্ট ছিলেন, বাড়ি কেনার ক্ষেত্রে ভিসা কোনো জটিলতা তৈরি করে কিনা? যেমন ধরেন আমি এখন স্টুডেন্ট বা আমি এখন জব করতেছি বা আমার এখন ব্লু কার্ড বা আমাকে পাসপোর্ট থাকতে হবে কিনা, আমাকে পার্মানেন্ট রেসিডেন্সিপে থাকতে হবে কিনা, ঠিক কোন অবস্থায় বাড়ি কেনা যাবে এবং কোন অবস্থায় যাবে না, সোমদা কি মনে করেন আপনি? কোন ভিসা ক্যাটাগরিতে কি থাকতে হবে বাড়ি কেনার ক্ষেত্রে? তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই অ্যাটলিস্ট পার্মানেন্ট রেসিডেন্টশিপ, সিটিজেনশিপ ম্যান্ডেটরি না, বাট পার্মানেন্ট রেসিডেন্টশিপ থাকাটা ইম্পর্টেন্ট। বাট লিগালি অফিসিয়ালি মানুষজন ব্লু কার্ড নিয়ে বা লিমিটেড ভিসা নিয়েও বাড়ি কিনতে পারে। বাট সেই এক্ষেত্রে আসলে দুইটা কথা, একটা হচ্ছে বাড়ি কিনা, একটা হচ্ছে লোন নেওয়া। তো লোনের একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্ষেত্রে সেই লিমিটেড ভিসা বা ব্লু কার্ড নিয়ে কতটুকু লোনের ফ্যাসিলিটি পাবে সেটা আলাদা কথা। বাট বাড়ি কেনার ক্ষেত্রে লিগালি সে হয়তো বাড়ি কিনতে পারবে, বাট আমার মনে হয় না ব্লু কার্ড বা লিমিটেড ভিসা নিয়ে বাড়ি কেনাতে কেউ মানে এত বড় একটা লাইফ লং প্ল্যানিং এ কেউ
প্ল্যান করে, যদিও সেটা পসিবল। তানজি আপু কি একমত এই কথার সাথে, বা আপনার কোনো অ্যাড করবেন কিছু এটাতে? ওই তো পার্মানেন্ট রেসিডেন্সির ব্যাপারটা তো আগেও আমি মেনশন করছি ইম্পর্টেন্ট। আর মানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আসলে ভিসা না, ওই একই কথা যে ব্যাংক লোনে প্রবলেম হয় বলতে হচ্ছে যে যারা হচ্ছে কিনা ই করে শর্ট টার্ম ভিসা, যেগুলা হচ্ছে লিমিটেড টাইম, সেই টাইমের ভিসা নিয়ে হচ্ছে ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এক একটা লোনের হচ্ছে বিভিন্ন টাইম ফ্রেম আছে, যে কোনোটা হচ্ছে 5 বছরের ফিক্সড ইন্টারেস্ট রেট, 10 বছরের বা 15 বছরের। তখন দেখা যায় যে ওই ফিক্সড রেটটা হচ্ছে খুব কম সময়ের জন্য পাওয়া যায়, যেটাতে কিনা আসলে একটু প্রেসার পড়ে যায়। তো এই কারণেই হচ্ছে মানে রিকমেন্ডেড না। কি বল? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন ব্যাংক লোনের ব্যাপারে চলে যাবো। দুজনকে এই ব্যাপারে কথা বলতে হবে ডিটেইলে। ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা আমার কাছে থাকুক বা না থাকুক, ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে ঠিক কি কি যোগ্যতা থাকা দরকার, এবং ব্যাংক লোনের ক্ষেত্রে নেওয়ার সময় আপনার কি অ্যাপ্রোচটা নেওয়া দরকার ব্যাংকের কাছে, এবং সুদের ব্যাপার আছে এখানে। তারপরে ধরেন একটা বাড়ির দাম ধরেন 5 লাখ ইউরো বা 500,000 ইউরো এরকম, সেক্ষেত্রে আরো তো এক্সট্রা কিছু খরচের ব্যাপার আছে, সেটাও ব্যাংক বেয়ার করে কিনা। তানজি আপু কন্টিনিউ করেন এই ব্যাংক লোনের ব্যাপারে আপনার যত এক্সপিরিয়েন্স আছে, এবং খারাপ এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স সবই শেয়ার করবেন একটু। আমি একটু প্রিসাইজ করব, কারণ এখানে দেখা যায় যে লোনটা খুবই পার্সোনাল একটা জিনিস মানে হচ্ছে যে প্রত্যেকের, ওই আমরা যেরকম বাসা খোঁজার সময় সুফা ই করি, সুফা নেই এবং সেটার উপর বেস করে হচ্ছে ডিপেন্ড করে বাড়িওয়ালা বাসা দিবে কি দিবে না। সো এখানে হচ্ছে বাড়িওয়ালার জায়গায় আমি চিন্তা করতেছি হচ্ছে কোন ব্যাংক কোন শর্তে হচ্ছে লোন দেয়। তো সেখানে হচ্ছে বেসিক আইডিয়া হচ্ছে অফকোর্স ব্যাংক দেখে যে কে কি চাকরি করতেছে, তার ইনকাম কত, তার এক্সপেন্ডিচার কত, এবং সেটার জন্য একটা বেসিক ক্যালকুলেশন আছে যে একটা ফ্যামিলিতে কতজন মানুষ থাকে, সেখানে বাচ্চা কয়জন, বড় কয়জন, এবং বাড়িটার সাইজ কত হবে, সেই বাড়ির হচ্ছে নেবেন কস্তেন কেমন হবে, এবং সবকিছু মিলায়। তো তাতে দেখা যায় যে আবার বাড়ির ওই যে লোকেশনটা ইম্পর্টেন্ট, যে তাদের জন্য তারা তো টাকা দিচ্ছে। সো ইন এনি কেস যদি আপনি নিচে না দিতে পারেন, তাহলে গিয়ে ওই টাকাটার বদলে তো ব্যাংক হচ্ছে এই বাড়িটাকে নিলামে বিক্রি করে বা নিজেরা বিক্রি করে তারপরে হচ্ছে ওই টাকাটা ফেরত নিবে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য এটা ফ্রুটফুল হবে কিনা, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো খুব চেক করে। এবং সেই ক্ষেত্রে যেমন কথার কথা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, যেহেতু আমি হচ্ছে বার্লিনের আউটস্কার্টে বাড়ি কিনেছি, তো বার্লিন শহরের ভিতরে না, সেই কারণে যেমন মানে বড় বাণিজ্যিক ব্যাংক যেগুলো, যেমন ডয়চে ব্যাংক, কমার্স ব্যাংক, যদি আমি এই দুটার কথা রেফারেন্স দিই, তারা কিন্তু আমাদের এই বাড়ির জন্য লোন দিতে ইন্টারেস্টেড হয়নি, ফর এক্সাম্পল। হ্যাঁ, কিন্তু আবার সেই ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে আবার যখন আমি একটু লোকাল ব্যাংক, কিন্তু যেগুলো হচ্ছে স্টেবল বলতে হচ্ছে যে অনেক রকম লোকাল ব্যাংক থাকে, কিন্তু ব্যাংক সব কিন্তু এক না। তো উল্টাপাল্টা মানে আননোন নেম বা নতুন উঠতি ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া কিন্তু রিস্কি হচ্ছে যে ওই ব্যাংকও দেউলিয়া হয়ে যেতে পারে, সেই সাথে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন। তো সেরকম কনসেপ্ট থেকে, যেমন আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে আমি বেস্ট রেট এবং বেস্ট অফার পেয়েছিলাম হচ্ছে ইংদিবা এবং হচ্ছে স্পারকাসে থেকে। তো ইংদিবা যেহেতু বেসড ইন ফ্র্যাঙ্কফুর্ট এবং বাকি সব জায়গায় তারা অনলাইনে অপারেট করে, যদিও এটা একটা ফুল ব্যাংক এবং তারা যথেষ্ট স্টেবল একটা ব্যাংক। তো এই কারণে আমাদের একটু হেজিটেশন ছিল যে আমাদের যে কোনো রকমের দরকারে আমি আসলে কোনো ব্যাংকে গিয়ে নক করতে পারছি না, আমার হচ্ছে ফোন করতে হচ্ছে বা অনলাইনে কন্ট্যাক্ট করতে হচ্ছে। যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হলো আমাকে অনলাইনে করতে হচ্ছে, যেটা আমাদের কাছে একটু আনকমফোর্টেবল লাগছিল। তো সেই কারণে সেটার উপর ভিত্তি করে যেমন আমরা আলটিমেটলি লোকাল স্পারকাসে থেকে হচ্ছে লোনটা নিয়েছে, এবং সোফার আমাদের এক্সপিরিয়েন্স ভালো, এবং আমাদের দেখা হচ্ছে মোটামুটি লো রেটেই হচ্ছে আমরা ভালো সহজ শর্তে হচ্ছে লোনটা পেয়েছি। হিমন, সে লো রেটটাই বা কেমন হয়, কেমন এক্সপেক্ট করতে পারি আমি যে এই পরিমাণ আমাকে ইন্টারেস্ট দিতে হবে বা এরকম, আপনার পার্সপেক্টিভ থেকে বলবেন।
আচ্ছা, এখানে সবসময় ফার্স্ট চেক করতে হয় হচ্ছে যে গভর্নমেন্টের লোয়েস্ট রেটটা কি দেওয়া আছে। যেমন গভর্নমেন্টেরও একটা লোন আছে যেটা হচ্ছে আপ টু 100,000 ইউরো নেওয়া যায়, তার মানে 1 লাখ নেওয়া যায়, এবং সেটার আমরা যখন হচ্ছে বাড়িটা কিনি তখন হচ্ছে লোয়েস্ট রেট ছিল হচ্ছে 0.75। তো 0.75% ছিল হচ্ছে লোয়েস্ট রেটটা, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের 10 বছরের জন্য, মানে আমাদের 10 বছরের জন্য বলতে হচ্ছে যে 10 বছর আমাদের রেটটা ফিক্স থাকবে, এবং এর পরে হলে হচ্ছে আমাদের আবার রেটটা বেড়ে যাবে। সেটার সেই শর্তে হচ্ছে আমরা 0.79% হচ্ছে স্পারকাসে থেকে পেয়েছি। তো যেটা আমার অপিনিয়নে দ্য বেস্ট ইউ ক্যান হ্যাভ। এখন সুমন ভাই হয়তো সেটার সাথে অ্যাড করতে পারেন। সুমন তো ভাই, আপনি তো, এবং আমি বাই দ্য ওয়ে এই সেম পার্সেন্টেজটা আমি অফারটা আমি ইনদিবা থেকেও পেয়েছিলাম, কিন্তু যেহেতু ইনদিবাতে হচ্ছে আমি মানে ইন পার্সন কমিউনিকেট করতে পারছি না, মানে আমি কোনো একটা ব্যাংকে গিয়ে একটা মানে লোকের সাথে সামনাসামনি কথা বলতে পারছি না, সেই কারণে হচ্ছে আমি আসলে ইনদিবা থেকে। আমার মনে হয় মানসিক প্রশান্তির জন্য এটা দরকার যে কারোর সাথে আমি সামনাসামনি কথা বললাম, একটা রিলায়াবিলিটি আসে মনের মধ্যে, তাই না? হ্যাঁ, তো এই আদারওয়াইজ আমাদের রেটটা কিন্তু আমি দুটা ব্যাংক থেকেই এটা পেয়েছিলাম। সেম প্রাইস, ওকে। কিন্তু কমার্স ব্যাংক বা ডয়েচে ব্যাংকের কথা আপনি বললেন যে ওরা নিল না, কিন্তু সেটা কেন নিল না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওদের যদি দিত সেক্ষেত্রে কি এই ইন্টারেস্ট রেট বেশি হতো তানজিয়াপু? হ্যাঁ, বেশি হতো, কিন্তু এখানে আর কেন দিল না সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু ওই যে বললাম লোকেশন, সো ডয়েচ ব্যাংক, কমার্স ব্যাংকের মতো মানে ব্যাংকগুলা তাদের হচ্ছে তারা চেষ্টা করে হচ্ছে মোস্ট পপুলার সিটির পপুলার কর্নার গুলাতে হচ্ছে ইনভেস্ট করতে, যাতে তাদের কখনোই হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, কারণ তারা জানে যে ওই প্রপার্টিটা ওয়ান ওয়ে আর অ্যানাদার সেল করলে তাতে সবসময় লাভই হবে, লস হবে না। আর যখন একটু আউটস্কার্ট হয় তখন আরো অনেক বেশি লোকাল ক্যালকুলেশনের ব্যাপার আছে, যেটার জন্য আসলে তারা ইনভেস্টও করে না টাইম, এবং তারা এই কারণে ওইসব এরিয়াতে লোন দিতেও ইন্টারেস্টেড না। মানে আমি কম্পেয়ার করে দেই যে ডয়েচে ব্যাংকে যদি আমরা লোন আলটিমেটলি নিতাম আমাদের 1%-এর উপরে চলে যেত। আমি আই উড সে রাদার 1.5। ও মাই গড, এ তো অনেক বেশি। তাহলে সে তুলনায় আপনার তো বেশ কমই। সুমন ভাই, আপনি আমার চোখের সামনে দিয়ে অনেক দৌড়াদৌড়ি করলেন এই ব্যাংক লোনের ব্যাপারে, দুনিয়ার ব্যাংকে গেলেন, ই করলেন, সে করলেন। আপনার টোটাল এক্সপিরিয়েন্স একটু বলেন তো, যে ব্যাংক লোনে নেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস বিষয়ে মাথা রাখা দরকার, কোন ব্যাংক ভালো, কোন ব্যাংক খারাপ, কোন ব্যাংক রিজেক্ট করলো, কোন ব্যাংক আপনাকে নিল শেষ পর্যন্ত, কেমন ইন্টারেস্টেড, ডিটেলসে একটু বলবেন। ওকে, আমি প্রথমেই শুরু করলাম, আমি যে ব্যাংকের কাস্টমার, কমার্স ব্যাংক, সেই ব্যাংক থেকে। তো ওদের কাছে আমি প্রথমে রিকোয়েস্ট পাঠাই আমার লোনের ব্যাপারে। তো ওরা সমস্ত ডকুমেন্ট বাড়ির আমার কাছ থেকে নিল, নেওয়ার পর দেন ওরা একটা অফার তৈরি করলো আমার জন্য। তো বাট অফারটা দেখার পর আমি কাইন্ড অফ শক, কারণ ওটা টু মাচ ছিল। আমি জানি না আদৌ বাড়ির জন্য এত বিশাল অঙ্কের টাকার লোন এই পরিমাণ ইন্টারেস্টে কেউ আদৌ কিনছে কিনা। যাই হোক, তো ওইটা দেখার পর আমি টোটালি ডিসাইডেড যে না, কমার্স ব্যাংকের সাথে আমি যাচ্ছি না, কারণ ওটা ইন্টারেস্ট খুব হাই ছিল। দেন আমি সব জায়গাতেই সার্চ করা শুরু করলাম। তো দেন তো এখানে একটা ব্যাপার আছে, কেউ চাইলে সরাসরি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে পারে ডিরেক্ট, ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ব্যাংকের সাথে। আবার ইন্টারনেটে এখন কিছু প্ল্যাটফর্ম আছে, কিছুই আছে, যেমন ইন্টারহিপ নামে একটা প্রতিষ্ঠান আছে। তো ওইসব প্রতিষ্ঠানগুলাতে তুমি যখন কোনো রিকোয়েস্ট পাঠাও লোনের জন্য, তো ইন্টারহিপ বেসিক্যালি ওগুলা কোনো নিজস্ব কোনো ব্যাংক না, ওদের কাছে মোরলেস 40 অথবা 50, আমি জানি না কতগুলা, ওদের কাছে অনেকগুলা ব্যাংকের কানেকশন। তো ওরা ওখানে চেক 24 এর মতো। আমি যেরকম চেক 24 এ গিয়ে কোনো একটা ইন্স্যুরেন্সের জন্য দেখতে পারি কোন ইন্স্যুরেন্স আমাকে কত ভালো অফার করতেছে, ঠিক সিমিলারলি ওই প্ল্যাটফর্মে ওইরকম ওরা তোমাকে একটা ওভারভিউ দিবে যে প্রত্যেকটা ব্যাংকের লিস্টেড, যে কোন ব্যাংক তোমার পার্সপেক্টিভে তোমার সমস্ত ডকুমেন্ট অ্যানালাইসিস করার পরে কি পরিমাণ ইন্টারেস্টে তোমাকে কোন অফারটা তারা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি একটা ব্যাংকের না, তুমি সেভারাল ব্যাংকের তুমি অফারগুলো দেখতে পারো। নামটা আবার বলবেন কি দর্শকদের সুবিধার্থে আর কি? ইন্টারহিপ। ওকে। তো ওখানে হইতেছে তোমার অনেক ব্যাংকের,
তো ফর এক্সাম্পল আমি হয়তো বা 10টা ব্যাংকের অফার পাইছিলাম ওখানে, এবং এক একটা ব্যাংকের অফার এক এক রকম। তো কেউ কোনো ব্যাংক 1.0, কোনো ব্যাংক 0.95, 0.78, এরকম মানে এক এক ব্যাংকের অনুসারে এরকম অফার গুলা তারা দিচ্ছে। তো এক্ষেত্রে আমার ক্ষেত্রে এক্ষেত্রে দুইটা প্রবলেম ছিল। সেটা হচ্ছে, প্রথম প্রবলেম ছিল ওই যে তানজিয়াপুর মতো সিমিলার প্রবলেম। তো এই পুরা প্রসেসটাই হচ্ছে অনলাইনে। তো আমি এটা অনলাইনে সমস্ত প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করায় আমি কমফোর্টেবল ছিলাম না মোটেই। এটা ছিল প্রথম প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম ছিল, আমার বাসা অলরেডি রেডি। তো এই দিক দিয়ে আবার যে ডেভেলপমেন্ট কোম্পানি, তারা আমার প্রসেসিং এর জন্য অত লম্বা সময় ওয়েট করতে তারা ইন্টারেস্টেড না। অলরেডি আমি যে 2 উইকস রিজার্ভ করছিলাম আমার অ্যাপার্টমেন্টটা, ওইটা অলরেডি ওভার হয়ে গেছে। তো তার মানে হইতেছে তারা অবশ্যই যাকে আগে পাবে তার কাছে অ্যাপার্টমেন্ট সেল করবে। তো আমার একটা টাইম প্রেশারও কাইন্ড অফ ছিল ওই সময়টাতে। তো এক্ষেত্রে, তো কিন্তু আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট ছিল যে আমি পার্সোনালি কমফোর্টেবল ফিল করতেছিলাম না টোটাল প্রসেসটা ইন্টারনেটের মাধ্যমে করতে, অনলাইনে করতে, ডিজিটালি। আমি চাচ্ছিলাম এরকম যেন পার্সোনালি আমি গিয়ে কথা বলতে পারি, আমি ডকুমেন্ট গুলা পড়তে পারি, সামনে দেখতে পারি, আমার গুলা দেখাইতে পারি, এরকম। তো এরকম অনেক জায়গা থেকে অফার গুলা পাওয়ার পর ফাইনালি আমার মাথায় বুদ্ধি আসলো এট দ্য এন্ডে, যে আমি তো নিজেও তো একটা ব্যাংকে যেহেতু জব করি, আমি কেন সেই ব্যাংকে যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তো তারা আমারই কলিগ, তো সেই ক্ষেত্রে হয়তো আমার কমফোর্টেবিলিটিটা আরো বেশি হবে। তো দেন আমি হচ্ছে ওই ব্যাংকে গেলাম। যাওয়ার পর ওদের সাথে যোগাযোগ করলাম, করার পর ওরা আমাকে কিছু অফার দিল। সেটা আমি কম্পেয়ার করলাম অন্যান্য ব্যাংকের সাথে যেগুলা কালেক্ট করছি। তো করার পর দেন আমি তো ওই ব্যাংক থেকেই পরে আমি তো ফাইনালি সেটা অন্যান্য ব্যাংক থেকে কি সেখানে সুদের হার কম থাকলো আপনার জন্য? সুদের হার সেটা কম ছিল কেমন? না সেটা। সুদের হার কম ছিল না, সুদের হার মোরলেস সেমই ছিল। সেটা কেমন ছিল আপনার ক্ষেত্রে, এক্সপেরিয়েন্সটা কেমন সুদের হার? সেটা আমার এক্সপেরিয়েন্স ছিল, আমার প্রসেসিং টাইমটা করতে হয়েছে উইদিন 1 উইকের মধ্যে। তো যার জন্য আমার ইন্টারেস্ট রেট ছিল 1.0। কিন্তু আমার আরেকটা অফার ছিল, সেটার প্রসেসিং টাইম ছিল অলমোস্ট মোর দেন 20 days এর। তো ওই অফারটা যদি আমি ওই অফারটা ছিল মেবি 0.79%। মোরলে তানজিয়াপুর যেটা বললো ওরকমই আর কি। হ্যাঁ। তো কিন্তু কিন্তু ওই প্রসেসিং টাইম যাইতে পারি নাই, কারণ আমার প্রসেসিং টাইমের ওই টাইমিং এর জন্য। সময় ছিল না আর কি। হুম। এখন আপনি নিজের ব্যাংকে যেখানে চাকরি করেন সেখান থেকে আপনি লোন নেন, তার জন্য কি আপনার জন্য কোনো বিশেষ সুবিধা বা দ্রুত করতে পারছেন? আমার মনে হয় এটাই সুবিধা, তাছাড়া কোনো সুবিধা নয়। দ্রুত সুবিধা এটা এটা পারছি। আর আরেকটা ছিল, সেটা আমি জানি না জেনারেলি অন্য ব্যাংকগুলো দেয় কিনা, তানজি আপু হয়তো ভালো বলতে পারবে। সেটা হইতেছে, আমার ব্যাংকের একটা নিয়ম ছিল, ওদের স্ট্যান্ডার্ড একটা রুলস আছে, যারা ব্যাংকের এমপ্লয়ি না ওদের জন্য হইতেছে এডিশনালি যে ইয়ারলি পে করা যায়, ইয়ারলি হচ্ছে তুমি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তুমি পে করতে পারবা। সেটা হইতেছে নর্মালি 5% থাকে সেটা। তো ওকে। সেটা আমাদের ব্যাংক থেকে, আমি ওখানকার এমপ্লয়ি হওয়ার জন্য আমাকে সেটা ওরা 10% দিচ্ছে। তার মানে হচ্ছে আমি প্রত্যেক ইয়ারে 10% পর্যন্ত আমি এক্সট্রা পেমেন্ট করতে পারবো। হুম হুম হুম। আচ্ছা, এখন আমরা একটু কনক্রিট টাকা পয়সার হিসাবে আসি। ধরেন আমি একটা এটা ফ্ল্যাট। একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 5%। ইন জেনারেল 5% এর বেশি। তানজি আপু কি আটকে গেল মনে হচ্ছে? হ্যাঁ। নেটের সমস্যা নাকি কানেকশন? তানজি এখন আপু, আবার ঠিক আছে। আপনার এটা একটু হলো, ইন্টারফেয়ার হয়েছে কানেকশনে। আমাকে কি শোনা যাচ্ছে নাকি এখন শোনা ইন্টারনেটে যাচ্ছে, হ্যাঁ। কোনো একটা ঝামেলা হলো? এখন শোনা যাচ্ছে, ঝামেলা হয়েছিল, এখন শোনা যাচ্ছে, বলেন। তানজি আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? তানজি আপু, না উনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, তানজি আপু আবার এর হয়েছে, আমি অ্যাড করি। হ্যাঁ, সরি। আচ্ছা, এবার কাজ করছে তাই তো? হ্যাঁ, এবার ঠিক আছে। আপনি শুনতে পারেন আমাদেরকে? নো, সে শুনতে পাচ্ছে না। ওকে, আবার অ্যাড করে নিলাম তাকে। এবার চলে আসছি, সরি। মনে হয় হ্যাঁ, একটু যান্ত্রিক ইন্টারফেয়ার। গোলযোগ আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ। আমি একটু ব্যাকআপ রেডি রাখছিলাম। তো যেটা হচ্ছে যে, বলতেছিলাম যে 5% এর কথা, যে সুদ 5% হচ্ছে ফ্ল্যাট রেট থাকে, কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি কিনা প্রপার্টিটা হচ্ছে এক্সপেন্সিভ হয়, মানে ব্যাংকের একটা ক্যালকুলেশন থাকে যে এতর উপরে হচ্ছে টোটাল, সো আমরা মোটামুটি ধরতে পারি যে 400,000 অনওয়ার্ডস
হ্যাঁ, একটা প্রাইস আর কি বললাম, কিন্তু অফকোর্স 400,000 অনওয়ার্ডস কিসের জন্য? লেটস সে একটা প্রপার্টি হচ্ছে খুব ইন্টারেস্টিং ভালো লোকেশনে, এই লোকেশন ফ্যাক্টরস গুলা হচ্ছে জার্মানিতে ওটার কিছু প্যারামিটার আছে, ওটা দিয়ে দেখতে হয় যে আমি এখন আপাতত ওই টার্মটা না ইউজ করে আমি জাস্ট এ বি সি ডি দিলাম। তো লেটস সে এ গ্রেড লোকেশনে একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা কিনা হচ্ছে 400,000 অনওয়ার্ডস হচ্ছে প্রাইস, সেই লোকেশনের ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের সাথে বার্গেন করা যায়, এবং বার্গেন করে হচ্ছে ওটাকে আর কি 5%-এর বেশি বাড়ানো যায়। তো ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা 5%-এর উপরে বার্গেন করি নাই, কারণ হচ্ছে এটা এ লোকেশনে পড়ে না, এটা বি লোকেশনে পড়ে। ইমন, ওকে, আচ্ছা আমরা এবার একটু কথা বলবো যে ধরেন আমার একটা বাসা আমি কিনতে যাচ্ছি যেটা আমার 300,000 ইউরো ফর এক্সাম্পল। এটা আমি একটা দর্শকদেরকে একটা কনক্রিট ধারণা দেওয়ার জন্য আমি এই কোশ্চেনটা আপনাদের করব, দুজনের কাছে কোশ্চেনটা থাকবে। সেটা হচ্ছে 300,000 ইউরো বাসার দাম। এখন আমার আর কত এক্সট্রা খরচ হতে পারে এর উপরে অন টপ অফ 300,000 ইউরো, এবং কি কি সেই খরচগুলো, যেমন মাকলার বা দালালের খরচ থাকে, এই ইন্স্যুরেন্সের খরচ কি কি যেন থাকে আরো। তানজিয়া আপু, আপনি যেহেতু বলতেছেন আপনি কন্টিনিউ করেন একটু, একটা আচ্ছা ধারণা ওই দেবেন যে 300,000 এর উপর আর 15% কত। আমি যে হিসাবটা ধরে বলছি, ওই হ্যাঁ, 15%টাই হচ্ছে আমি ম্যাক্সিমাম ধরে আর কি বলছি। তো ওকে, সেই 15%-এর মধ্যে কি আসে, যেমন মার্কলার যেটা দালালের খরচ, সেটা হচ্ছে সর্বোচ্চ জার্মানিতে চার্জ করা যায় হচ্ছে 7.14%। তারপরে হচ্ছে পুরা রেজিস্ট্রেশনে বাড়ির যে দামটা পড়ে সেই দামের হচ্ছে 1.1%, আর কোনো কোনো ক্ষেত্রে 1.07%, কিন্তু নর্মালি 1.1% ধরাই বেটার। 1.1% ফর এক্সাম্পল হচ্ছে নোটারের কস্ট থাকে, নোটারি মানে যে কিনা এই রেজিস্ট্রি করবে যে উকিল, তার কস্ট করে, এখানে আমরা নোটার বলি সেই উকিল, সেই টাইপের উকিলকে। এবং সেটা ছাড়া হচ্ছে ফর এক্সাম্পল ভূমি অধিদপ্তরের যে রেজিস্ট্রেশন ফি, সেটা যেমন আমাদের এখানে হচ্ছে 6.12%। তো এইরকম ক্যালকুলেশনটা মিলাই টিলাই হচ্ছে টোটাল সর্বোচ্চ 15%। ওকে, তা এবং আমার এখান মনে হয় এটা, থেকে কমতে পারে, কিন্তু এখান থেকে বাড়বে না। আচ্ছা, তা আমার মনে হয় এই প্রশ্ন উত্তর সুমন ভাইয়ের কাছ থেকেও সেমই হবে, সুতরাং ও সুমন ভাইয়ের আর কাছে আমি আরেকটু একটা প্রশ্ন মাথায় করি। হিসাব রাখা দরকার যে তারপরে অফকোর্স আমি কত টাকায় লোন পাচ্ছি সেটার ইন্টারেস্টটা আমার আলাদা করে ক্যালকুলেট করা উচিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুমন ভাই, আপনি যতদূর জানি আপনাকে কোনো ম্যাকলার বা দালালের কোনো খরচ দিতে হয়নি, কারণ আপনি সরাসরি ডেভেলপারদের কাছ থেকে কিনছেন। সেক্ষেত্রে কি আপনার ঠিক তানজাপু যে বললো যে 15% আপনার মূল দামের উপরে আপনার কেমন খরচ হলো এর বাইরে আরো? বেসিক্যালি এখানে 4টা পয়েন্ট এডিশনাল কস্টের অলরেডি তানজা আপু বলছে। একটা হচ্ছে তোমার মাকলার কস্ট ফর এক্সাম্পল, একটা হচ্ছে ভূমি অফিসের ট্যাক্স, ল্যান্ড অ্যাকুইজিশন ট্যাক্স ইংলিশে ট্রান্সলেট করলে হয় জার্মান থেকে। আর একটা হচ্ছে তোমার এই এই রেজিস্ট্রেশনের একটা কস্ট 1.5%-এর মতো, আর আর হচ্ছে নোটারি কস্ট। হুম, তো হুম, হুম, বেসিক্যালি 4টা পয়েন্টে হচ্ছে এডিশনাল কস্ট গুলো আসে। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে সব কস্টই ছিল, শুধুমাত্র মাকলার কস্টটা ছিল না। হুম, 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 হুম। আচ্ছা, ধরেন এখন তাহলে আমি বাড়ি কেনার কথা সিদ্ধান্ত নিলাম, আমি ব্যাংক লোন পেয়ে গেলাম, আমি সবকিছু ঠিকঠাক। এখন ধরেন কন্ট্রাক্ট সাইন করতে যাব। সুমন ভাই, আপনি কন্টিনিউ করবেন যে ঠিক কন্ট্রাক্টটা সাইন করার আগে একেবারে শেষ মুহূর্তে আমার আসলে কি কি মাথায় জিনিস রাখা উচিত, কি কি বিষয় আমার খেয়াল রাখা উচিত? কারণ কন্ট্রাক্ট করতে গিয়ে ধরা খেয়ে যাই আমরা, কিন্তু সবার এই এক্সপিরিয়েন্স আছে, না বুঝে কম জেনে একটা কন্ট্রাক্ট করে ফেলি। আমি নিজেও ভুক্তভোগী বিভিন্ন ক্ষেত্রে, মোবাইল বা ইন্টারনেট সবাই মোটামুটি। সেক্ষেত্রে আপনি একটু বলবেন তো যে। হুম, তো ওকে, তবে কন্ট্রাক্টে যাওয়ার আগে যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল সেকশনে ছিলাম, আমার কাছে মনে হয় যে আরেকটা পয়েন্ট হয়তো বা এটা হ্যাঁ, হ্যাঁ, অডিয়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হচ্ছে স্টেট থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা। ফর এক্সাম্পল স্টেট কোনো ওই কোয়েশ্চেনটাও পার্টিসিপেশন। আমি করতাম। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ বলেন, ওইটা ও বলেন যে যেহেতু শুরু করছেন, যে স্টেট হুম থেকে কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের হেল্প বলতে তো টাকা দিয়ে হেল্প নয়, কোনো হুম ধরনের সাপোর্ট আছে কিনা বাড়ি কেনার ক্ষেত্রে। আপনি একটা বাড়ি কিনবেন, কোনো কোনো দেশে শুনি, যেমন ইটালির কোন শহরে আপনি যদি যে থাকতে চান আপনাকে পুরো বাড়ি দেবে, এই দেবে সেই দেবে, এই টাইপের কোনো সুবিধা এই জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেলের সরকার দেবে কিনা একটু শুনি। তো সেই ক্ষেত্রে ই হচ্ছে
এই তোমার কেউ যদি এনার্জি এফিসিয়েন্ট হাউস তৈরি করে বা অ্যাপার্টমেন্ট কিনে, তো সেই ক্ষেত্রে হইতেছে তোমার স্টেট থেকে কিছু টাকা রিফান্ড পাওয়া যায়, তো রিপেমেন্ট করে। তবে সেটা হচ্ছে, সেটার কন্ডিশন হচ্ছে তোমার অ্যাপার্টমেন্ট বা বাড়িটা হইতে হবে এনার্জি এফিসিয়েন্ট। এনার্জি এফিসিয়েন্ট মানে হচ্ছে এনার্জি কনজাম্পশন কম হবে, কারণ অনেক ওল্ড বাড়িগুলাতে যেরকম এনার্জি এফিসিয়েন্ট এনার্জি কনজাম্পশন বেশি হয়, সেই জন্য সরকার হইতেছে প্রমোট করতেছে যেন রিসেন্ট বা নতুন বাড়িগুলা যেন এনার্জি এফিসিয়েন্ট হয়। তো সেটার জন্যই হইতেছে বেসিক্যালি এই সুবিধাটা দেয় সরকার। তো তার মানে হইতেছে তোমার বাড়িটা যদি সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করে, এনার্জি এফিসিয়েন্সির কিছু ওদের অফিসিয়াল কিছু রুলস রেগুলেশনস আছে, তো ওইটা যদি ফুলফিল করে, সেই ক্ষেত্রে তুমি স্টেট থেকে একটা লোন পাবা। সেই ক্ষেত্রে লোনটা হইতেছে শুধুমাত্র একটা ব্যাংক থেকে হয় না, কম্বাইন্ড হয়। কম্বাইন্ড হয় বলতে, যেমন ফর এক্সাম্পল তোমার বাড়িটার দাম হচ্ছে 420,000 ইউরো। তো সেই ক্ষেত্রে হইতেছে তুমি তোমার মেইন ব্যাংক থেকে লোন হবে 300,000 ইউরো, আর বাকি 120,000 লোন হবে সেই ব্যাংক থেকে, স্টেট ডেভেলপমেন্ট ব্যাংক, ওটাকে জার্মানিতে KfW বলে। ওই ব্যাংক থেকে হচ্ছে তুমি লোন নিবে 120,000 ইউরো। তো ওইটার সুবিধা হচ্ছে প্রথমত ওই 120,000 ইউরো হইতেছে তোমার ব্যাংক লোন থেকে অনেক কম ইন্টারেস্টে তারা দিবে প্রথমত। আর দ্বিতীয়ত, যেহেতু তোমার বাড়িটা এনার্জি এফিসিয়েন্ট এবং ওদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, সেটার জন্য তুমি 120,000 থেকে 25% আপ টু রিটার্ন পাবা। তো সেক্ষেত্রে আবার তিনটা ক্যাটাগরি আছে, তিনটা এনার্জি এফিসিয়েন্সির ক্লাস আছে। ফর এক্সাম্পল ক্লাস এ বি সি। তো সবচেয়ে ক্লাস এ হচ্ছে 25% রিটার্ন, আর ক্লাস বি মেবি 15, এন্ড সি হচ্ছে 10% রিফান্ড পায়। আচ্ছা, এটা তো একটা এখানে গুরুত্বপূর্ণ একটু অ্যাড ইনফরমেশন। করে দেই, হ্যাঁ, হ্যাঁ, সেটা শিওর। হচ্ছে যে ইভেন যদি এনার্জি এফিশিয়েন্ট হাউজিং নাও হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই যে KfW লোন হচ্ছে আপ টু 100,000 এর জন্য অ্যাপ্লাই করা যায়। যে কেউই হচ্ছে বাড়ি কিনতে গেলে আপ টু 100,000, তার মানে 1 লাখ আর কি, হ্যাঁ। এইটার জন্য হচ্ছে করতে পারে। তবে সেটাতে অফকোর্স অনেক কিছু আর কি পেপার ওয়ার্কস অনেক বেশি করতে হয়, যেটা হচ্ছে অনেক সময় ওই সময়টা আসলে থাকে না করার জন্য। অন টপ অফ দ্যাট, নতুন মানে বাবা মা যারা হচ্ছেন, তাদের জন্য আরেকটা অ্যাডেড আছে। সেটা হচ্ছে কারো যদি ছোট বাচ্চা থাকে এবং সেই বাচ্চার বয়স হচ্ছে 10 বছর হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে কেউ যদি কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনেন, সেই ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট থেকে 10,000 ইউরো সে পেতে পারে, যেটা কিনা হচ্ছে আসলে লোন না, এটা হচ্ছে অ্যাডেড, যে সে তার বাচ্চা কাচ্চা আছে এবং সে এখন ঘর বাড়ি কিনতে চাচ্ছে, সেই কারণে গভর্নমেন্ট থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট। ও, এটা গিফট হিসেবে সরকার থেকে বলা যায়। হ্যাঁ, ও, হ্যাঁ, এই যেমন তথ্যটাও কিন্তু বাচ্চা ইম্পর্টেন্ট। হওয়ার পরে প্যারেন্টসরা এলটার্ন গেল বা বাবা মার জন্য যেরকম টাকা পায়, সেরকম যদি বাচ্চা থাকে, বাচ্চা থাকা অবস্থায় যদি কেউ ঘর বাড়ি কেনে, তাহলে বাচ্চার বয়স 10 বছরের নিচে হলে 10,000 ইউরো সে পাবে। হুম, 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 হুম। এটাও কিন্তু আমার মনে হয় যে দর্শক যারা আছেন তারা খেয়াল রাখবেন আর কি, তাহলে সেইভাবে প্ল্যানটা করতে হবে। কিন্তু তানজাব, আপনি যে বললেন যে যে এনার্জি এফিশিয়েন্ট না হলেও 100,000 ইউরো পর্যন্ত আহ, খুবই অল্প সুদে ঋণ নেওয়া যায়, সেক্ষেত্রে কি পুরো টাকাটা পরে ফেরত দিতে হবে? যেমন সুমন ভাই বললো যে তার ক্ষেত্রে একটা পার্সেন্টেজ ফেরত দিতে হবে না, সরকার থেকে ওটা গিফট হিসেবে, বা এনার্জি এফিশিয়েন্ট বাড়ি নিচ্ছে সেই হিসেবে ওইটুকু আর না দিলেও চলবে, বাকি না, টাকাটা দিতে হবে এটাতে 100%? পুরোটাতেই দিতে হবে, কিন্তু KfW লোনটা হচ্ছে ওয়েল নন, স্পেশালি এই কোভিড টাইমে আমরা জানি যে প্রচুর স্টুডেন্টকে ফর এক্সাম্পল তোমার খুব সহজ শর্তে খুব কম ইন্টারেস্টে হচ্ছে KfW লোনটা দেওয়া হয়েছে হেল্প করার জন্য। তো হুম, সিমিলার প্যাটার্নে হচ্ছে বাড়ির জন্য লোন আছে, এবং সেটাই আসলে ডিডাকশনের অপশন নাই। কারণ কি, আসলে মেইন যেটা হচ্ছে যে লোনটা আসলে সবাইকেই দেওয়া হচ্ছে, সেখানে হচ্ছে যে এনার্জি এফিশিয়েন্ট বাড়ি বানাচ্ছে, সে যেহেতু হচ্ছে এনার্জি সেক্টরের উপরে মানে এনার্জি গ্রিডে হচ্ছে একটু কম প্রেসার ফেলতেছে, কারণ সে অলরেডি এনার্জি এফিশিয়েন্ট, সে এনার্জি কনজিউম কম করছে, সেই কারণে হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা বোনাস রিটার্ন দেয়, এবং সেই হুম, হুম, বোনাস হুম। রিটার্নটাই হচ্ছে তাহলে আর আমার ওইটুক টাকা, যেহেতু বোনাসটা কেটে গেল, তো কেটে গেলে হচ্ছে অটুক হচ্ছে আমাকে আর দিতে হলো না লোনে ব্যাক।
এইটা হচ্ছে ক্যালকুলেশন। অন অ্যাডিশনাল টু দ্যাট অনেক বাড়ি আছে যেটাতে কিনা হচ্ছে বাড়ি কেনার পরে অনেকে হয়তো এনার্জি এফিশিয়েন্ট করেছে বা রিনিউয়েবল এনার্জি সেক্টরের সাথে অ্যাড করেছে, যে কেউ সোলার প্যানেল লাগিয়েছে বা কেউ হিট পাম্প লাগিয়েছে যেটা কিনা সোলার সিস্টেমে চলে। সেটার কারণেও তখন হচ্ছে পাওয়ার বোর্ড থেকে প্রতি বছর সে কতখানি ইলেকট্রিসিটি বা এনার্জি জেনারেট করলো যেটা কিনা তার মেইন গ্রিড থেকে নিতে হলো না, সেটা ক্যালকুলেশন করে দিলেও সে হচ্ছে ওখান থেকেও কিছু টাকা রিটার্ন পায়। সো কনসেপ্টটা ওই লোনের ক্ষেত্রে কনসেপ্টটা আসলে সেম। সো সেইটার হিসাবে হচ্ছে আসলে এই বোনাসটা। থ্যাংক ইউ তানজি আপু। আচ্ছা, আমাদের লাইভে আর 10 মিনিট আমরা আছি। আমাদের একটা দুটো কোয়েশ্চেন আমরা যাব পরে, কিন্তু শেষ মুহূর্তে শেষ প্রশ্নটা, শেষের দিকের প্রশ্ন, সেটা হচ্ছে যে একেবারে শেষের দিকে ব্যাংক লোন পেয়ে গেলাম, সবকিছু ঠিক হয়ে গেল, কোনটা কিনবো, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেল, কন্ট্রাক্ট এখন সাইন করবো। তানজি আপু, কন্ট্রাক্ট সাইন করার আগে কি বিষয়টা মাথায় রাখা উচিত? এবং এই ক্ষেত্রে মানুষের যে ভুল ধারণাগুলো থাকে, যে স্পেকুলেশন গুলো থাকে, সেগুলা কি কি থাকতে পারে এবং সেগুলা আপনি কিভাবে ওভারকাম করবেন? কি কি স্পেকুলেশন মূলত থাকে মানুষের? আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা উচিত যে প্রপার্টি মার্কেটে বেশ কিছু মনোপলি বিজনেস চলে এবং সেই মনোপলির একটা পার্ট হচ্ছে নোটার। বাংলাদেশে যেরকম আমরা জানি যে ভালো উকিল খারাপ উকিল, এটা আসলে পৃথিবীর সব জায়গার জন্য প্রযোজ্য, এখানেও এটা। এবং প্রপার্টি মার্কেটটা জার্মানির ক্লিন অ্যান্ড ক্লিয়ার কোনো মার্কেট না। এটাতে হচ্ছে দালাল, জোটপার, বাটপার, আমাদের এই ধরনের যত নেগেটিভ ওয়ার্ডস গুলা বাংলাদেশে প্রপার্টি মার্কেটে আছে সবগুলাই হচ্ছে জার্মানিতেও আছে। তো তার মধ্যে হচ্ছে নোটার ইজ আ ভেরি ক্রুশিয়াল মানে ই মানে পার্ট, এবং যেটাতে হচ্ছে নোটারও হচ্ছে প্রচন্ড সেইডি হতে পারে। এবং সেই কারণে হচ্ছে ভালো নোটার সিলেক্ট করা খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। আবার কখনো কখনো দেখা যায় যে নোটার হয়তো আমি সিলেক্ট করতে পারলাম না, কিন্তু নোটার কি আসলে কাজটা ঠিক মতো করছে কিনা, সে কি আমার ফেভারে হচ্ছে ইটা কন্ট্রাক্টটা ক্রিয়েট করছে, নাকি হচ্ছে যে সেল করছে তার ফেভারে কন্ট্রাক্টটা করছে। এই জিনিসগুলার খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখার ব্যাপার থাকে। কারণ কেউ যদি এটা না বুঝে হচ্ছে সাইন করে, তাহলে মানে যেই মাত্র আপনি সাইন করলেন, সাইন করার সাথে সাথে কিন্তু পুরা দায়িত্বটা আপনার। হ্যাঁ, দায়িত্ব থেকে আপনি কখন এড়াতে পারেন? যখন কিনা আপনি নোটার কাছে সাইন করেছেন কিন্তু সামহাও আপনার হয়তো ব্যাংক লোনটা স্যাংশন হয়নি, তখন আপনি বলতে পারেন যে আমি এই বাড়ি কিনবো না। কিন্তু সেই ক্ষেত্রেও হচ্ছে কিন্তু ওই নোটারের ফিটা কিন্তু আপনার জরিমানা হিসাবে দিতে হয়। মার্কলার ফি মানে দালালের যে 7.1% পর্যন্ত 14% পর্যন্ত যে ফিটা দেওয়া লাগতে পারে, সেই ফিটাও কিন্তু জরিমানা হিসেবে দেওয়া লাগতে পারে। তো এটা কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট। তো এই জিনিসগুলো একটা। তারপরে হচ্ছে যদি ডিটেলে যেতে যাই যে আসলে কন্ট্রাক্টের হাউজিং কন্ট্রাক্টের ডিটেল আসলে এর চাইতে বেশি আসলে এক সেশনে করা সম্ভব নয়, এবং এটা খুবই প্রফেশনাল এক্সপার্টদের মানে আমার কাছে কেউ বুদ্ধি নিতে আসলে অফকোর্স আমি বেরাটুম ফি নিব হচ্ছে ঘন্টা হিসেবে। এই ব্যাপারে হচ্ছে কোনো ডাউট নাই যে মাগনা বুদ্ধি দিতে গেলে হচ্ছে সেই মাগনা বুদ্ধির কোনো থাকে না। তো কারো দরকার হলে অফকোর্স আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমি কিন্তু ফি নিয়ে হচ্ছে এই ব্যাপারে বেরাটুম দিব। সুমন ভাই ফ্রি দিবে কিনা আমি জানি না। তো যাই হোক, এইটাই যে মেইনলি হচ্ছে যে যে কোনো দলিলে সাইন করার আগে আপনাকে খসড়া একটা পাঠায়, যে আপনাকে স্যাম্পল পাঠাবে যে এই দলিলটা হচ্ছে নোটারের সামনে গিয়ে সাইন করা হবে। তো তখন আপনার সময় থাকে হচ্ছে ওই দলিলের সব ডিটেল গুলো পড়ে কোনো জায়গায় যদি কোনো রকমের কারেকশন দরকার হয়, তাহলে সেই কারেকশন গুলো আবার প্রপোজ করে নোটারকে বলা যে এগুলো আবার ঠিক করো, এবং ঠিক করে তারপরে কনফার্ম হয়ে তারপরে হচ্ছে সাইন করা। কারণ ইভেন এমনও আপনার শেষ মুহূর্ত পর্যন্ত সময় থাকে যে আপনার সামনে নোটার পুরা দলিলটা পড়ে শোনালো এবং তারপরে আপনার মনে হলো যে এখানে আপনি কনভিন্স না, আপনি সেই মুহূর্তেও হচ্ছে নোটারকে বলতে পারেন যে আমি এখন সাইন করব না কারণ আমি কনভিন্স না, বলে আপনি চলে আসতে পারেন। কিন্তু যেই মাত্র আপনি সাইন করেছেন সেই মাত্র কিন্তু আপনি শেষ। তো এটা খুব বুঝে দস্তখতটা দেওয়া দরকার। কিন্তু আপনি যে বললেন যে ধরেন যে বাড়ির যে কন্ট্রাক্ট, সেটা কিছু পয়েন্ট আপনার পছন্দ নয়, কিন্তু সেটা পছন্দ না হলে পরে কিন্তু সেটা কি ডেভেলপার বা যাদের কাছ থেকে বাড়ি কিনতেছে তারা কি চেঞ্জ করবে আপনি যদি তাদেরকে বলেন? ইটস অল অ্যাবাউট নেগোসিয়েশন। আমি মানে আমরা যে কোনো একটা জিনিস কিনতে গেলে যখন আমরা দরদাম করি বা যখন শর্ত দেই, চুক্তি দেই, বাড়ি কেনাও, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনাও সেই সেই নেগোসিয়েশন। যখন যে যত ভালো নেগোসিয়েট করতে পারে সে হচ্ছে তত ভালো ডিল পায়।
আমি বিশ্বাস করি আমাদের দুলাভাই, হ্যাঁ, আলেক্স, যেহেতু উনি নিজেই একজন জজ, বিচারক, উনি আইন ভালো বোঝেন, উনি ভালোই তর্ক করতে পারছেন। সুমন ভাই, আপনার ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? একেবারে শেষ মুহূর্তে যখন কন্ট্রাক্টটা করতে গেলেন, কি কি বিষয়টা মাথায় রাখতে হলো? কোনো চেঞ্জ বা নোটারি করতে গিয়ে কোনো চেঞ্জের রিকোয়েস্ট, কোনো এটা রাখলো কিনা ওরা? তো যেহেতু বাড়ি কেনাটা অনেক বড় একটা ইস্যু, সো অবশ্যই আমি কন্ট্রাক্ট পাওয়ার পরে আমার মানে টেনশন শুরু হলো, আমি পুরো কন্ট্রাক্টটা কিভাবে বুঝতে পারি। তো তানজি আপু যেরকম একটু আগে বললো যেটা কখনো ফ্রিতে করবে না, এটা আমি তার সাথে অ্যাগ্রি, কারণ পুরো কন্ট্রাক্টটা বোঝা এবং এটা প্রত্যেকটা পয়েন্ট বোঝা এটা অনেক ডিফিকাল্ট। সো ইনিশিয়ালি আমি কত টাকার অ্যামাউন্ট গুলা ছাড়া আলটিমেটলি আর কিছুই আমি প্রথমে বুঝি নাই। তো যার জন্য সেটা বোঝার জন্য আমি পার্সোনাল লয়ারের সাথে যোগাযোগ করছি একজন। তো ওই লয়ার হচ্ছে আমাকে সবকিছু ক্লারিফাই করছে। তো করার পর কিছু পয়েন্ট ছিল, তো ওটা আমার লয়ার ওই পয়েন্ট গুলাতে একটু কনফিউজ ছিল, তারপর আমার লয়ার হচ্ছে ডেভেলপমেন্ট কোম্পানির সাথে কথা বলে ক্লিয়ার হয়েছে, তারপর দেন আমি ওই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছি। তো এটা হচ্ছে আমার পয়েন্ট। যেহেতু আমি অলরেডি লয়ার দ্বারা অলরেডি ভেরিফাই করাইছি, তো দেন আমার নিজে নিজে আর নিজের মনে আর কোনো কোনো কনফিউশন বা কোনো ধরনের কোনো কিছু ছিল না। আচ্ছা, তবে এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, যেহেতু কন্ট্রাক্টের বিষয়। তো আমার একটা পরিচিত খুব ক্লোজ একটা ফ্রেন্ড অ্যাপার্টমেন্ট কেনার সময় ওর একটা ভালো শিক্ষা হয়েছে ভুল থেকে। সেটা হচ্ছে ও ঠিক কন্ট্রাক্ট সাইন করার আগে ও হচ্ছে ওর কন্ট্রাক্টে দেখছে যে ওর যে অ্যাপার্টমেন্টের সাথে কেলারটাও ছিল ইনক্লুডেড, ওইটা কন্ট্রাক্ট পেপারে উল্লেখ ছিল না। তো ওইটা হচ্ছে আনফরচুনেটলি ওটা মিস্টেক হয়ে গেছিল। তারপরে এটা হচ্ছে ও কন্ট্রাক্ট করার সময় দেন নোটারিকে বলছে যে এখানে তো কোথাও মেনশন নাই যে আমার কেলারটা কোথায়। তারপর নোটার বলছে যে ভালো পয়েন্ট, এটা তো আসলে মিসিং হয়ে গেছে। তারপর আবার কন্ট্রাক্ট নতুন করে ওটা অ্যাড করছে, তারপরে সাইন করছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের এই বাড়ি কেনার বিষয়ে খুব একটা বেশি প্রশ্ন আসে নাই, একটা দুটো যেটা আসছে আমরা যাবো ওখানে। আমার মনে হয় আপনারা আমাদের গেস্ট, আপনারা দুজন এত সুন্দর করে সবকিছু একদম এক্সপ্লেন করলেন, আমার মনে হয় না কারো এই কোশ্চেন আর থাকার কথা। তবে যাদের থাকবে ডিটেইলে, আমার মনে হয় প্রফেশনালদের সাথে কথা বলা উচিত সেই ব্যাপারে। আর তাছাড়া আজকে সুন্দর একটা দিন, রবিবার ছুটি দিন, সবাই নিশ্চয়ই বাইরে ঘুরতে বের হয়েছে। আপনাদের শেষ বক্তব্য আমরা শুনবো, তার আগে আমরা একটু প্রশ্ন নিয়ে আসি এখান থেকে, যে একটা ইররিলেভেন্ট কোশ্চেন আসছে, তবুও আমরা সেটা আনসার করতে চাই। ফাউজিয়া ইয়াসমিন কোশ্চেন করছেন যে মাস্টার্স কেউ যদি করতে আসবে বাচ্চাকে নিয়ে, বাংলাদেশ থেকে এখানে বাচ্চাকে নিয়ে আসবে, তানজি আপু আপনার থেকে এই আনসার ভালো কেউ দিতে পারবে না, আপনি বলবেন যে কেউ যদি প্রশ্নটা বাচ্চা নিয়ে পুরোটা আসে, বলো, বাচ্চা নিয়ে কি হ্যাঁ, হয়েছে? মাস্টার্স করতে আসলে কি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারবো? হ্যাঁ, আপনি ভর্তি করতে পারবেন, কিন্তু আপনি যখন আসছেন তখন প্রথমেই আপনি বাচ্চা নিয়ে আসতে পারবেন না। আপনাকে হচ্ছে প্রথমে এসে এখানে সেটেল হয়ে হচ্ছে আপনার সিটি রেজিস্ট্রেশন, আপনার অ্যাডমিশন সবকিছু হচ্ছে কনফার্ম করে তারপরে হচ্ছে আপনার নতুন করে আপনার স্পাউস এবং আপনার বাচ্চার জন্য, আর যদি আপনার স্পাউস না থাকে তাহলে আপনার বাচ্চার জন্য হচ্ছে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ব্লক করতে হবে। এবং বাচ্চার জন্য সাধারণত আপনার যত টাকা ব্লক করতে হয়েছে তার অর্ধেক, এবং স্পাউসের জন্য আপনার যতখানি টাকা ব্লক করতে হয়েছে ততখানি টাকা হচ্ছে ব্লক করে তারপরে হচ্ছে রেগুলার নিয়মে আপনি অ্যাপ্লাই করলে, ভিসার জন্য অ্যাপ্লাই করলে তারপরে আপনি বাচ্চা আনতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে যে বিদেশে বাচ্চা আনতে গেলে দুজন প্যারেন্টসেরই হচ্ছে কনসেন্ট লাগে। তার মানে হচ্ছে আপনি যদি একা আপনার বাচ্চা নিয়ে আসতে চান তাহলে হচ্ছে বাচ্চার বাবারও হচ্ছে কনসেন্ট পেপারে লিখে দিতে হবে যে তার কোনো আপত্তি নাই যে বাচ্চা আপনার সাথে বিদেশে কোথাও ট্রাভেল করছে। এই জিনিসটা খুবই জরুরি, এটা ছাড়া কিন্তু আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। তো এটাই। এবং এর সাথে আরেকটা ক্রুশিয়াল পয়েন্ট হচ্ছে যে তারপরে রেগুলার বাচ্চা অন্য সব রকমের সুযোগ সুবিধাই সে পাবে, এবং আপনি এখানে এনে হচ্ছে তাকে স্কুল কলেজ সবকিছুতেই ভর্তি করতে পারবেন। এবং মাথায় রাখবেন যে বেশিরভাগ স্কুল হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে হয়, কিন্তু দু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বড় বড় শহরগুলোতে হয়, কিন্তু যেখানে অ্যাডমিশন পাওয়া খুব ডিফিকাল্ট এবং সেটাতে এডিশনাল চার্জেসও থাকতে পারে। কি মনে হয়? ধন্যবাদ তানজি আপু। ফাউজি আপু, থ্যাংক ইউ, আপনার প্রশ্নের জন্য আশা করি উত্তর পেয়ে গেছেন আপনি। রুমা আক্তার একটা কোশ্চেন করছে, যেটা একটাই কোয়েশ্চেন বাড়ির ব্যাপারে এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আপনার ব্যাংকের সাথে লোন নেওয়ার ক্ষেত্রে কোনো এজেন্সি আমাকে ধরা উচিত কিনা, যারা একদম ডিটেলস দেখে
হেল্প করতে পারবে? তানজিয়া আপা আপনি কন্টিনিউ করেন, সুমন ভাইকে ওই কোশ্চেন আমি করব পরে আপনার মতামত জানার জন্য। ব্যাংক ব্যাংক যেরকম মানে বাড়ি কেনার ব্যাপারে বাটপারি হতে পারে, নোটার ঝামেলা হতে পারে, সেরকম ব্যাংক লোনের শর্তের মধ্যেও অনেক রকমের ভেজাল থাকে। যেই ভেজালগুলো আপনি যদি না বুঝে ব্যাংক লোনে সাইন করেন, আপনি বাড়ি কেনেন না কেনেন, যতদিন আপনার ওই লোনের ইন্টারেস্ট এবং লোন পে করতে হবে ততদিন আপনি ওই ধরা খেয়ে চলতে পারেন। এগুলো অনেক সময় অনেক রকমের হিডেন আইটেম থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলি, যেমন দেখা যায় যে আপনি হয়তো ভাবছেন যে সোজা ভাষায় যে আমি একটা লোন নিলাম এবং সেই লোনে হচ্ছে এত পার্সেন্ট ইন্টারেস্ট এবং সেই অনুযায়ী আমি মাসে মাসে হচ্ছে এত টাকা করে হচ্ছে আমার ইনস্টলমেন্ট দিচ্ছি এবং পুরা বছরে আসলের উপরে আমি হয়তো 5% পর্যন্ত আমার টোটাল লোনের 5% পর্যন্ত আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি, এখানেই শেষ। আসলে কথাটা এখানে শেষ না। প্রচুর ব্যাংক হচ্ছে এটার সাথে অনেক এডিশনাল কস্টিং করে, যেটা কিনা পুরো টাকাটা আপনার উপর থেকে নেয়, কিন্তু আসলে এটা নেওয়ার কথা না। যেমন ফর এক্সাম্পল বাড়ির যদি আপনি কোনো একটা কিছু দুর্ঘটনা হলো বাড়ি বা অ্যাপার্টমেন্টে, যে আপনি হচ্ছে মাঝখানে হঠাৎ করে দেউলিয়া হয়ে গেলেন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের উপরে পড়লো হচ্ছে পুরা প্রপার্টিটা, এবং সেই প্রপার্টিটার যে কস্টটা, তখন সেই কস্টটা মানে ফাইট দেওয়ার জন্য যাতে ব্যাংকের ঘাড়ে পুরাটা না পড়ে, ব্যাংক অনেক সময় একটা সেফটি ইন্স্যুরেন্স করে, যে যে ইন্স্যুরেন্সের জন্য ব্যাংকের কোনো লস নাই, আপনারই খালি লস। এবং দেখা যায় যে ব্যাংক টেকনিক্যালি ট্রিকি ওয়েতে এই যে ইন্স্যুরেন্সের টাকাটা, সেই টাকাটা আসলে আপনার কাছ থেকে নিয়ে নেয়। ফর এক্সাম্পল, এই জন্য আমার সবসময় সাজেশন হচ্ছে যে প্রপার্টি লয়ের উপর এক্সপার্ট লয়ার যারা, তাদের কাছ থেকে অন্তত আপনার একটা বেরাটুম নিয়ে তারপর করা উচিত। এবং এখানেই একটু রেফারেন্স দিয়ে, আমি নাম বলবো না, কিন্তু ওই মাগনা পয়সার যেহেতু মানে বুদ্ধিতে কেউ চলে না, আমি এরকম একজনের হচ্ছে ব্যাংকের লোন নিয়ে তারা বুঝে নাই, এবং আমি কিন্তু তাদের পুরা কন্ট্রাক্টটা পড়ে তারপর আমি বলেছিলাম যে আপনাদের এখানে কিন্তু কিছু হিডেন কস্ট আছে এবং এই লোনটা আপনাদের নেওয়া ঠিক হবে না। এবং আলটিমেটলি হুহা হুহা করে মাগনা মানে বুদ্ধির কোনো দাম নাই, তারা আলটিমেটলি সেই ব্যাংক থেকেই লোন নিয়েছে এবং বেশ ভালো মতো ধরা খেয়েছে। এবং ধরা এটা গেছে। বোধহয় মানে প্রায় আমি 1.5-2 বছর আগের কাহিনী বলছি, এবং তারা কিন্তু ভালোই ধরা খেয়েছে। কিন্তু ওই যে বিনা পয়সায় বুদ্ধি দেওয়াতে আর কি এই লসটা হলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সুমন ভাই আপনার কি এই এজেন্সির মাধ্যমে ব্যাংক লোন নেওয়ার কোনো এক্সপেরিয়েন্স আছে? আপনার কোনো ধারণা এই ব্যাপারে? না, তবে এক্ষেত্রে মানে আমার ওভারল্যাপ করে কিছু মানে বইলে টাইম ওয়েস্ট করা ঠিক না। তানজিয়া আপু অলরেডি যথেষ্ট বলছে ব্যাংক লোনের ব্যাপারে। ওইসব জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত, যেন কোনো হিডেন কস্ট না থাকে যেটা না বোঝার কারণে হয়তো বা ধরা খেতে পারে কেউ। আচ্ছা, নাহিয়ান ভাই একটা কমেন্ট করছে, interhype.de টা লিখে দিছে যখন আমি সময় ভাগে যে নাহিয়ান ভাই হলো আমার সাবেক বাড়িওয়ালা। আমি এখন যার বাড়িতে আছি উনি এই বাড়িতে থাকতো, বাসায় ফ্ল্যাটে। উনি আমাকে হ্যান্ড ওভার করে আমি টেক ওভার করছি, তারপরে উনি এখান থেকে চলে গেছে। নাহিয়ান ভাই থ্যাংক ইউ আপনাকে। সৌরভ দেবনাথ একটা কোশ্চেন করছে যে কেউ যদি জমি কিনে, শুরুতে জমি কিনতে চায়, তারপর নিজের মতো ডিজাইন করে বাড়ি করতে চায়, সেটাকে রিকমেন্ড করবেন কিনা? তানজি আপু আপনি কি এটা রিকমেন্ড করবেন, নাকি বাড়িটাই বেশি কেনাটা বেশি ভালো হয়? যেটা হচ্ছে যে ইভেন এখানে আমি একটু দুইটা স্ট্রাকচারও বলি, অনেকে বাড়ি খোঁজার সময় হয়তো পেয়ে যাবেন যে এটা দুই রকম হয়। একটা হচ্ছে যে আপনি জমি কিনলেন, জমি কিনে হচ্ছে বাড়ি করলেন একটা, আর আরেকটা পাওয়া যায় হচ্ছে যে আপনি জমি পাচ্ছেন এবং সেই জমির সাথে কোনো একটা হাউজিং কোম্পানি হচ্ছে অলরেডি কানেক্টেড, যেখানে হচ্ছে আপনি জমি দালালের ফি দিয়েই কিনবেন, কিন্তু শর্ত হচ্ছে ওই জমিটা আপনাকে ওই হাউজিং কোম্পানি হচ্ছে দালালের সাথে পরিচয় করায় বিক্রি করে দিবে, এই শর্তে যে তারা হচ্ছে ডেভেলপার এবং তারা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং তাদের ফিক্সড কিছু ডিজাইন এবং বাজেট দেওয়া থাকে, সেই বাজেটের মধ্যে আপনাকে বাড়িটা ওখানে বানিয়ে দিবে। আপনি বাইরের অন্য কারো কাছ থেকে হচ্ছে বাড়ি বানাতে পারবেন না ওই জমিটা কিনে। এটা হচ্ছে একটা মানে প্যারালালি কানেক্টেড হচ্ছে ওয়েতে হচ্ছে কেনা যায়। তো এখানে যেটা মানে বলা মানে একটু ক্যালকুলেশন করা দরকার, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অফকোর্স এটা করা যায়, কিন্তু আমাদের বাঙালি বুদ্ধি আবার একটু বেশি। তো তো এরকম এক্সাম্পল আমার কাছে আছে যে যারা হচ্ছে নিজেরা জমি কিনে তারপরে হচ্ছে নিজেরাই হচ্ছে মানে কোনো আর্কিটেকচারাল ফার্মের কাছে না গিয়ে বা ডেভেলপারের কাছে না গিয়ে নিজেরাই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনে যাদের দরকার হয় সেই সব প্রফেশনালদের কাছে গিয়ে তাদেরকে হায়ার করে হচ্ছে বাড়ি
করেছেন। তো তাতে যেটা প্রবলেম হয়েছে যে যেহেতু কোনো আর্কিটেকচারাল ফার্ম বা ডেভেলপার ফার্ম যারা কিনা হচ্ছে অনেক রুলস এবং রেগুলেশনস চেক করে, তারা হচ্ছে ওই প্রজেক্টে ইনভলভ ছিল না। তো তখন দেখা গেল যে বাড়ি বানানোর পরে গিয়ে হচ্ছে কিছু জিনিস পপ আপ করলো যে যেই জিনিসগুলো আসলে বানানো ওখানে অ্যালাউড ছিল না, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই মানে যেগুলো অ্যালাউড ছিল না সেগুলা ভেঙে মানে রিমুভ করতে হয়েছে, এবং তার উপরে হচ্ছে লোকাল গভর্নমেন্ট থেকে হচ্ছে আবার একটা ফাইনও দিতে হয়েছে যে কেন তারা এই জিনিসগুলা হচ্ছে বাড়তি করেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আসলে খুব বুঝে শুনে করা উচিত। তো এটাই হচ্ছে এইটার আর কি মার্ক। হিমন, আমার এক পরিচিত বড় ভাই ক্লেভেতে জমি কিনে ওখানে বাড়ি করলো কয়েকজন মিলে, সম্ভবত সঠিক ওইভাবে জানি না নাকি একাই করলো। তার সাথে আমার একদিন কথা হয়েছিল। আমি চেষ্টা করব কোনো একদিন তাকে যদি নিয়ে আসতে পারি এই অনুষ্ঠানে, যে সে এসে কথা বললো জমি কিনে কিভাবে সেখানে নিজেই ডিজাইন করে সবকিছু করলো আর কি। আচ্ছা, শেষের দিকে আরো কোশ্চেন আসতেছে আমাদের, যদিও টাইম শেষ তবুও আমরা সেই কোশ্চেন গুলো নেব। রনি রাশেদ জামান ভাই কোশ্চেন করছেন যে, সৌরভ দেবনাথ আপনাকে থ্যাঙ্কস কোশ্চেন করার জন্য। রনি রাসাদ জামান একটা কোশ্চেন করছে সুমন ভাইকে, আমি এই কোশ্চেনটা করবো যে বাড়ি কেনার সময় কি ইন্স্যুরেন্স করা ম্যান্ডেটরি কিনা, যেমন ইন্স্যুরেন্স কি কি বলছে, বেরুফ উনফাহিক, ও মাই গড, বেরুফ উনফাহিকাইট উনফাল, ও মাই গড, এগুলা এত জটিল। আমি ওটার একটু বাংলা তর্জমা করে দেই যে হ্যাঁ যেটা হ্যাঁ হচ্ছে প্লিজ। যে সামাও চাকরি চলে গেল বা কেউ দেউলিয়া হয়ে গেল, সেটার হ্যাঁ জন্য হ্যাঁ যে ইন্স্যুরেন্সটা যেটা আমি মেনশন করছিলাম যে অনেক সময় অনেক ব্যাংক হচ্ছে হিডেন কস্ট হিসেবে ওটা করায় নাই আর কি। হ্যাঁ হ্যাঁ সুমন ভাই, ইন্স্যুরেন্স করা কি ম্যান্ডেটরি বাড়ি কেনার সময়? তানজি আপু আপনি বলবেন আবার এই কথাগুলো, এই আনসারটা দিবেন। না, এটা এটা কোনো এগুলা কোনো ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স না, এগুলা টোটালি পার্সোনাল চয়েস এই ইন্স্যুরেন্স গুলা। কিন্তু করা উচিত কি তাহলে? এটা এটা আমার মতে করা উচিত, তবে এটা আসলে এক একজনের এক এক মতামত। তো আমি পার্সোনালি প্রিফার করি ইন্স্যুরেন্সটা করা, কারণ অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট আমরা জানি না কখন আসবে। তো কেউ যদি কোনো ধরনের কোনো কারণে ফিজিক্যাল কোনো অসুস্থতা বা যে কোনো কারণে যদি কালে আরবাইট লস থাকে, জব না করতে পারে, সেই ক্ষেত্রে তো বাড়ির ইনস্টলমেন্ট গুলা দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে একটা সেফ সাইডে থাকার জন্য ইন্স্যুরেন্সটা করা আমার মতে ইট মেক সেন্স। যদিও এটা একটু এক্সপেন্সিভ ইন্স্যুরেন্স, বেরুফ উনফেসকাইট, এটা তোমার কম দামি কোনো ইন্স্যুরেন্স না, মোটামুটি ভালোই পে করতে হয়, ডিপেন্ড করে যার যত স্যালারি মান্থলি ওটার উপর ভিত্তি করে, বা কে কত থ্যাংক ইউ। পার্সেন্ট কভার করতে চায়। তানজি আপু অ্যাড করবেন প্লিজ একটু। এটা পুরাটাই ব্যক্তিগত ক্যালকুলেশন, এখানে আসলে অ্যাড করা না, এখানে হচ্ছে নিজের সেফটিটা ক্যালকুলেট করা। যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কাপল হিসাবে বাড়ি কিনেছি, আমাদের 50-50 শেয়ার, এবং সেই ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে আমাদের ক্যালকুলেশন এরকম ছিল যে আমাদের অন্তত দুইজনের একজনের জবটা কি অনেক স্টেবল কিনা, বা এমন কি কন্ডিশন হবে কিনা যে যে সময় হচ্ছে আমরা দুইজন একসঙ্গে হচ্ছে জবলেস। তো সেই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আসলে ডিসিশনটা নেওয়া উচিত। অফকোর্স এটা এট দ্য এন্ড বাজেটের ব্যাপার, কারণ এটা অনেক টাকা। আচ্ছা, যেহেতু এই 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 শেয়ারে বাড়ি কেনা অর্থাৎ স্বামী স্ত্রী শেয়ারে আর কি, যেহেতু প্রসঙ্গটা আসলো, আমি একটু করতে চাই কোশ্চেনটা, সেটা হচ্ছে যে একজনের ইনকামে এখন মোরলেস সেটা যত কম বেশি যাই হোক না কেন, একজনের ইনকামে কি বাড়ি কেনার সাহসটা করা উচিত? যেমন সুমন ভাই এবং তার ওয়াইফ বুবলি আপু দুজনই জব করেন, আপনিও বললেন যে 50-50 শেয়ারে আপনারা এটা ইয়ে করছেন। একজন যদি কেউ থাকে সিঙ্গেল, তার সে কি সাহস করতে পারে একটা বাড়ি কেনার কথা লোন নিয়ে? নিশ্চয়ই পারে, ইটস অল অ্যাবাউট বাজেট। হ্যাঁ সেটাই। ওকে, আমরা আরেকটা কোয়েশ্চেন। রনি রাশাদ জামান আপনাকে অনেক থ্যাঙ্কস এই কোয়েশ্চেন করার জন্য। সৌরভের কোয়েশ্চেনটা আরেকবার আসছে, একই কোয়েশ্চেন। নাইম একটা কমেন্ট করছে, আমরা বাড়ি কিনতে না পারি, আপনাদের টাইম দেওয়ার জন্য ধন্যবাদ। নাইম তোমাকে অনেক থ্যাঙ্কস, আর তুমি আমাদের সব ডিজাইন করে দাও, তোমাকে আরো অনেক ধন্যবাদ। নাইম প্লিজ আমার বাগানে কিছু কামলা দিয়ে যাও। হ্যাঁ, রুদাই বা খালেক, আপনি একটা কোশ্চেন করছেন, না কোশ্চেন না সরি, উনি থ্যাঙ্ক দিছে আসলে আপনাদেরকে, আপনারা এত টাইম দিলেন, এত এত ধৈর্য ধরে কথা বললেন, এর জন্য থ্যাঙ্কস। আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা যারা শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের শেষ কোনো কথা বলার আছে কিনা আমি শেষ করে দেবো তার আগে। তানজি আপু। না, সুমন ভাই দিয়ে শুরু করো। সুমন ভাই, আপনি শেষ কোনো কথা বলতে চান কিনা বাড়ি কেনার ক্ষেত্রে,
ওভারঅল যা যা বললেন এতক্ষণ একটা সামারি বা খুব সংক্ষেপে কিন্তু প্লিজ। আমার শেষ কথা হচ্ছে, কারো যদি অ্যাবিলিটি থাকে, কেউ যদি মনে করে যে আমি মানে আমার অ্যাবিলিটি আছে এই মুহূর্তে বাড়ি কেনার, তো বাট কনফিউশন আছে, তো আমার কাছে মনে হয় আহ, সেই ক্ষেত্রে আসলে আমার মতে আমি প্রিফার করি সেই ক্ষেত্রে বাড়িটা কিনা বা অ্যাপার্টমেন্ট কিনা। কারণ মান্থলি আমি যে হাউস এর জন্য যে রেন্টটা দিচ্ছি, অ্যাটলিস্ট ওই টাকাটা আমার সেভ হচ্ছে কেনার পর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকেই কনফিউশনে থাকতে পারে যে আমি কি করবো, কিনবো না কিনবো না। কারো যদি কালে অ্যাবিলিটি থাকে প্লাস জার্মানিতে পার্মানেন্টলি থাকার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ভালো আইডিয়া। অনেক ধন্যবাদ সুমন ভাই আপনাকে। তানজিব আপু কি একই কথা মনে করেন যে বাড়ি কেনাই উচিত, নাকি ভাড়া, যেমন আমি ভাড়া দিয়ে থাকতেছি, আমার বাড়ি কেনা এই কেনা সেখানে এগুলা মাথায় কমই আসে, একটু রিকমেন্ড করবেন যে? এখানে হচ্ছে একটু আমার একটু ইলাবোরেট, বাট আমি চেষ্টা করবো প্রিসাইজ অফকোর্স করতে। একটা অফকোর্স। জিনিস মাথায় থাকা উচিত যে মানে কার কিরকম লাইফ স্ট্যান্ডার্ড বা লাইফ স্টাইল হচ্ছে এক্সপেক্টেড। তো ফর এক্সাম্পল আমি হচ্ছে থ্রু আউট মাই লাইফ আমি হচ্ছে বড় সিটিতে, সিটি সেন্টারে থেকে অভ্যস্ত। তো দেখা গেছে যে সেটার কনফ্লিক্টে এখন হচ্ছে আমি আউটস্কার্টে সুন্দর একটা গ্রামে থাকতেছি, যেখানে হচ্ছে অনেক কিছু আছে, কিন্তু তারপরে এটা হচ্ছে মিডল অফ দ্য সিটি না। তো সিটি লাইফ থেকে আমি একটু দূরে থাকছি এই মুহূর্তে। তো সেই ডিসিশন গুলা হচ্ছে নেয়ার ব্যাপার থাকে যে কার কি লাইফ স্টাইল পছন্দ। যেমন আমার ক্ষেত্রে এই মুহূর্তে আমি হচ্ছে একটু ফ্যামিলি এক্সপ্যান্ড করেছি, এবং আমার পার্সোনালি হচ্ছে দরকার ছিল যে একটা পিসফুল জায়গা, যে জায়গাটা একটু বড় এবং খুব সুন্দর একটা নেচারাল প্লেসে, যেখানে কিনা আমার একটা ভালো ইনভেস্টমেন্টও আছে, যে ইনভেস্টমেন্টটা হচ্ছে প্রপার্টি ইনভেস্টমেন্ট, যেটা এই মুহূর্তে আসলে কোভিড টাইমের পরে জার্মানির ক্ষেত্রে হচ্ছে সেফেস্ট মানে ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হচ্ছে, যে প্রপার্টি মার্কেটে ইনভেস্ট করা, যে এইটা অ্যাটলিস্ট একটা সেফ প্লেস যেখানে আপনার টাকাটা সেফ থাকতেছে। তো সেই প্যারামিটার গুলো আসলে চিন্তা করা উচিত, এবং সেই সাথে হচ্ছে যে আপনি কতটুকে কি প্ল্যান করেছেন। যেমন আমি জানি যে সুমন ভাই বলতেছে যে একটা বাড়ি হচ্ছে সারা জীবনের জন্য, আমি একটু ডিফার করি। আমার কথা হচ্ছে যে আমি বাড়ি অফকোর্স আমি টার্গেট করব হচ্ছে ভেরি লং টাইম, সারা জীবনের জন্য, কিন্তু আমি একটু পার্সোনালি হচ্ছে আমার মনে হয় যে আমি একটু ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করি, যে আমি এখানে একটা বাড়ি কিনলাম মানে এখানে যে আমি সারা জীবন থাকবো, এখানে আমি মরবো, এরকম আমার আসলে কোনো প্ল্যানিং নাই। তো সেই কনসেপ্ট থেকে আমি একটু সরে এসে আমি সবসময় টার্গেট করি হচ্ছে যে আমি আমার অ্যাসেটটা থেকে আমি একটা অ্যাসেট ডেভেলপ করতেছি, বা আমার আর্নিং থেকে আমি একটা অ্যাসেট ডেভেলপ করতেছি, যেটার সবসময় একটা সেলেবল ভ্যালু থাকবে, যেটা অন্তত আমি অফকোর্স থাকার ভাড়াটা লাগতেছে না, কিন্তু তার তুলনায় আমার মেইনটেনেন্স এবং ওভারহেড কস্টিং একদম কমও না। আমি যে টাকাটা দিয়ে ভাড়া দিয়ে আরাম করে অ্যাপার্টমেন্টে থাকতাম বার্লিনের সিটি সেন্টারে, আমার এখন দেখা যাচ্ছে যে তার চেয়ে বেশি ওভারহেড কস্টিং দিয়ে আমি এখানে বাড়ি মেনটেন করতেছি, এবং সেই সাথে অফকোর্স বাগান, তারপরে অনেক রকমের আদার এডিশনাল কাজও আসতেছে। কিন্তু অন টপ অফ দ্যাট যেটা হচ্ছে যে আমি আসলে আমার সময়টা ইনভেস্ট করে আমি হচ্ছে একটা আমার অ্যাসেট ডেভেলপ করতেছি, এবং যে অ্যাসেটটা আমার স্পেকুলেশন হচ্ছে যে এটার সেলিং প্রাইস অন্তত আমার বাইং প্রাইসের চাইতে কম কখনো হবে না। আইদার ইট উইল গো হাই অর ইট উইল স্টে দ্য সেম। তো যদি আমি সেম প্রাইসও স্টে করে, তার মানে হচ্ছে অ্যাটলিস্ট আমি একটা সার্টেন টাইম হচ্ছে প্রপার্টিটাকে ইউজ করতেছি, এবং দরকার হলে আমি এখন যদি 5 বছর পরে মুভ আউট করার চেষ্টা করি, আমি জানি যে অন্তত আমি যে দামে কিনছি বা এটার পিছনে আমি যে এফোর্টটা বা খরচটা দিয়েছি, এই টাকাটা আমি আবার ফেরত পাবো। এবং সেই পয়েন্ট থেকে আমার একটু এডিশনাল ইনফরমেশন, যে আমি যে বাড়িটা কিনেছি, যেই বাড়িটার হচ্ছে এনার্জি ক্লাস 9। কারণ এনার্জি ক্লাস নাই এই সেন্সে যে এটা হচ্ছে আসলে হিস্টোরিক্যালি এনলিস্টেড বিল্ডিং, যেটাকে আমরা দেংমালশুটস বলি, এবং যেটাতে সাধারণত মেইনটেনেন্স ফি হচ্ছে, কস্ট হচ্ছে রেগুলার বাড়ির চাইতে বেশি সবসময়। এবং সেই সাথে হচ্ছে এটাতে হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট করা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল দেখে হচ্ছে গভর্নমেন্ট কখনো এগুলোকে এনার্জি এফিশিয়েন্ট করতে এনকারেজ করে না, বিকজ তাহলে দেখা যায় যে বাড়ির চাইতে ভিতরের মেইনটেনেন্স, মানে বাড়ির দামের চাইতে
অনেক বেশি পড়ে যায়। তো সেই হিসাবে তারপরও কিন্তু আমি হচ্ছে আমার যেহেতু এক্সপার্টিস হচ্ছে হেরিটেজ প্রপার্টিসে, তো সেটার উপর বেস করে নিজের নলেজকে হচ্ছে করে মানে উপর ভরসা রেখে আমি হচ্ছে এই বাড়িটা হচ্ছে কিনেছি, এবং সেইখানে দেখা গেছে যে ওইটাই যে এটা হেরিটেজ ইনলিস্টেড অ্যাপার্টমেন্ট, এটা সরি হাউসিং, এবং এখানে হচ্ছে কস্টিং অনেক হাই, কিন্তু তারপরও হচ্ছে প্লাস মাইনাস করে আমার বাজেটের মধ্যে হচ্ছে ইট ওয়াজ মানে ডান, এবং সেই কারণে আমার বাড়িটা কিন্তু অলমোস্ট 100 বছর পুরনো, কারণ এটার বিল্ডিং ইয়ার হচ্ছে 914 থেকে 918 মধ্যে, এই 4 বছরের মধ্যে এই পুরা জায়গাটা এই যতগুলো বাড়ি আছে সেগুলো ডেভেলপ হয়েছিল। এন্টিকুইটি একটা ভাব আছে নিশ্চয়ই বাড়ির, হ্যাঁ সবই আছে, কিন্তু তার মানে এই না যে আধুনিক ফ্যাসিলিটিস গুলা নেই, সবই আছে, কিন্তু তারপরে ওটাই যে এটাই হচ্ছে প্ল্যান করার ব্যাপার, যে কে কতটুক সামলাতে পারবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে কে কোথায় কি নিবে। লাইভের সময় আসলে আমরা একেবারে শেষ দিকে 15 মিনিট বেশি করে ফেলছি, তবু সাব্বির আহমেদ একটা কোশ্চেন করছে, সেই কোশ্চেনও আনসার আমরা একটু করে শেষ করে দিই। তানজিয়া আপনি বলবেন, উনি বলছে যে হাউস বা অ্যাপার্টমেন্টের যে প্রাইস যে হারে বাড়তেছে, সত্যি যেটা বাড়তেছে, তাহলে কি বাড়ি কেনার কথা আরেকটু পরে চিন্তা করা উচিত, ওনাদের কি আর একটু ওয়েট করা উচিত? উনি এই কোশ্চেনটা করছে। আচ্ছা, এখন এখানে মানে আরেকটু ওয়েট করলে কি কমবে কিনা? আমার একটাই স্পেকুলেশন, সেটা হচ্ছে যে যদি জার্মানির ইকোনমিতে ধস না নামে, যেটা আসলে এই অলরেডি কোভিড ক্রাইসিসের পর মনে হচ্ছে না যে হবে, তো সেই ক্ষেত্রে আসলে আপনি কতটুক দেরি করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে যে ওই যে লাগা রাইট লোকেশন বা গুড লোকেশনসে আসলে এই মুহূর্তে আমি দেখি না যে আগামী 10 বছরের প্রপার্টি মার্কেটে কোনো রকমের দাম কমার চান্স আছে, বরং দাম বাড়বে। এবং দামের রেশিওটা আমি বার্লিনের রেফারেন্সে একটু দেই। বার্লিনে হচ্ছে প্রতি 9 বছরে, গত 10-15 বছরের হিসাব দেখা গেলে প্রতি 9 বছরে বাড়ির দাম হচ্ছে 3 গুণ হয়েছে। তার মানে যেটা 1 লাখ ছিল সেটা হচ্ছে 3 লাখ বা তার চেয়ে বেশি হয়েছে। এবং এখন আশা করা যাচ্ছে যে বার্লিনের এয়ারপোর্টটা ওপেন হওয়ার পরে আসলে এটা আরো ম্যাক্সিমাইজ হবে, কারণ প্রচুর এখন এই মুহূর্তে বার্লিনে হচ্ছে 5,000 করে এক্সপ্যাট না 5,000 করে হচ্ছে ইনকামার সিটির মধ্যে প্রতি বছর আসতেছে, তার মধ্যে মেজর অ্যামাউন্ট মানে মেজর নাম্বার হচ্ছে এক্সপ্যাট, এবং এই মাইগ্রেশনটা আরো বাড়বে, এবং বাড়লে অবভিয়াসলি প্রপার্টি প্রাইসও বাড়বে, কারণ কিছু মানুষের পারচেজেবিলিটি বার্লিনে অনেক হাই হচ্ছে এখন। তো এই কারণে বসে থাকাটা ঠিক হবে না, তবে হোমওয়ার্ক না করে বাড়ি কেনাটা হচ্ছে, বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনা কিন্তু না, সেটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ সাব্বির ভাই আপনাকে থ্যাঙ্কস। মোহাম্মদ শাহিন বলছে বনুম কেনার প্রস্তুতি নিচ্ছি, সঠিক সময়ে ভালো একটা লাইভ, অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সাহারা ভুইয়া একটা কোশ্চেন করছে একেবারে লাস্ট মোমেন্টে, আসসালামু আলাইকুম, আমি বার্লিনে বাড়ি কিনতে চাইছি, জন্য ব্যাংকে গেছিলাম, সব ঠিক আছে, কিন্তু ভিসা টোন 2024 সাল পর্যন্ত, তাই এখনো কিছু বলে নাই, দয়া করে একটু বুঝিয়ে বলবেন। তানজি আপু আমার এই কোশ্চেন আনসার অলরেডি দিয়েই ফেলছেন, এটা অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনি আমাদের এই ইভেন্টটা আরেকবার একটু রিওয়াইন্ড করে দেখেন, তাহলে আপনি এটার উত্তর পেয়ে যাবেন। পার্মানেন্ট থাকতে হবে এরকম আর কি ব্যাপার। তো আপনাদের দুজনকে আরো অনেক ধন্যবাদ, যারা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা কমেন্ট করলেন তাদেরকে আরো অনেক বেশি ধন্যবাদ। আর আপনারা বাড়ি কিনলেন, আপনাদের বাড়িতে আমাদের দাওয়াত রইলো, মিলাদের দাওয়াত, আমি কিন্তু খুব ভালো মিলাদ পড়াতে পারি। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দিলেন বলে। আমার কামলা দরকার, আমার মিলাদের দরকার নাই, আমার বাগানে এসে যে কামলা খেতে যাবে তার জন্য মোস্ট ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, কামলা দিতেও আমরা একটা আসবো, আমি শেষ করে দিচ্ছি তাহলে।